তো ঘড়ির কাঁটায় 2:30 হয়ে গেছে আর চলে এসেছি তোমাদের জন্য। আমি তোমাদের দেবজ্যোতি স্যার আর তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি টিউটোপিয়া লাইভ ক্লাসে। টিউটোপিয়া লাইভ ক্লাস তোমাদের ক্লাস 10-এর জন্য প্রোভাইড করা ছিল এবং সেখানে কিন্তু তোমাদের সামনে যে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন যাতে আরও দুর্দান্ত হয়, আরও ভালো হয়, আরও ফাইন হতে পারে, তার জন্যই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে শুরু হয়েছিল টিউটোপিয়া আলটিমেট গাইড মাধ্যমিক 2024। আর সেই আলটিমেট গাইড সিরিজের আজকে তোমাদের লাস্ট ক্লাস আমার তরফ থেকে জীবনবিজ্ঞান বিষয়। আর সেই ক্লাসেই আমরা আজকে চলে এসে সবাই মিলে সবাই কি আছো দেখে নেবো কারা কারা রয়েছো, একবার চ্যাট বক্সটাকে দেবে। শ্রেয়া রয়েছো, আচ্ছা শবনম রয়েছো, ওকে একদম ফাটাফাটি। অনিন্দ রয়েছো, সন্তোষ রয়েছো, ওকে। আর বাকিরা রোহিত রয়েছো, গুড আফটারনুন সবাইকে। চয়নাবো একদমই তাই, ওকে। আর কারা কারা রয়েছো জয়েন করো আস্তে আস্তে। তো অন্বিতা রয়েছো, সবাইকেই রিকোয়েস্ট করেছিলাম লাস্ট ক্লাসে থাকতে, সবাই আছো দেখে খুব ভালো লাগলো অবশ্যই, কারণ এই ক্লাসটা আমার মনে হয় তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, হতে চলেছে অ্যাকচুয়ালি। ওকে অয়ন চলো, চলে এসছি অয়ন, চলো। মন্তোষ রয়েছে, মন্তোষ পাল রয়েছে, আচ্ছা বেশ, তাহলে চলো শুরু করি আজকের গল্প। তো সামনেই মাধ্যমিক, 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু এবং জীবনবিজ্ঞান পরীক্ষা কিন্তু হবে 9th ফেব্রুয়ারি, তাই তো? অনুরোধ রয়েছে, হ্যাঁ অনুরোধের নাম আমি আজও দেখতে পাচ্ছি না, একদমই তাই। মৌ বলছে ক্লাসগুলো খুব মিস করব, তো আমি আবার বলবো প্রত্যেককে মিস হয়তো আমিও করব অবশ্যই। ক্লাস 10 একটা আলাদা জায়গা, মাধ্যমিক পর্যন্ত আলাদা একটা জায়গা, আলাদা ইমোশন, কিন্তু তার পরবর্তীকালে তোমরা যারা সায়েন্স নিয়ে যারা পড়বে, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাও, তারা সায়েন্সে রাখবে, তাদের জন্য কিন্তু টিউটোপিয়া প্রোভাইড করবে লাইভ ক্লাস। একই রকমভাবে থাকবো কিন্তু লাইভ ক্লাসে আমি থাকছি। তাই মাধ্যমিকের পরে, পরীক্ষা দেওয়ার পরে আর দেরি না করে আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে ঝটপট টিউটোপিয়ার সাবস্ক্রিপশন নিতে, এবং বায়োলজি সাবজেক্টে বা যদি কোনো অন্যান্য সাবজেক্ট নাও, ম্যাথস বলো, ফিজিক্স বলো, বা যদি কেউ অন্য স্ট্রিমে পড়াশোনা করতে চাও, আর্টস কমার্স বলো, সমস্ত বিষয়ে কিন্তু লাইভ ক্লাস কম বেশি দেওয়া হবে। অবশ্যই তোমরা কিন্তু ডিটেলটা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে সেখান থেকে জেনে নিতে পারো, ওকে। বাট এই সমস্ত কথা তো পরে, আপাতত সামনে মাধ্যমিক পরীক্ষা, তার উপরই ফোকাস করতে হবে। এবং প্রত্যেককে যেটা বলবো, এই আলটিমেট গাইড সিরিজে বেশ কয়েকটা ক্লাস দিয়ে কিন্তু, ক্লাসের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে জীবনবিজ্ঞানের 5টা অধ্যায়ের সব ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোকে বলে দিয়েছি, যে টপিকগুলোকে তোমাকে পরীক্ষার আগে একবার অন্তত দেখে যেতে হবে, যে টপিকের মধ্যে থাকা বড় প্রশ্নগুলোকে অন্তত লিখে বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ আমি প্রত্যেককেই বলি, বারংবার বলি, যে বড় প্রশ্ন বাড়িতে লেখা অভ্যাস না করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে না। তাই আমার আজকে থেকে কাউন্টডাউন শুরু, যেহেতু লাস্ট ক্লাস বুঝতেই পারছো। আজকের পর থেকে আবার আমি দেখব সেই 9th ফেব্রুয়ারির গল্প। 9th ফেব্রুয়ারিতে যখন প্রশ্নপত্রটা তোমাদের হাতে আসবে, যখন পরীক্ষার হলে তোমরা যাবে, তখন জীবনবিজ্ঞান যখন প্রশ্নপত্রটা হাতে পাবে, তখন চোখ বন্ধ করে একবার মনে করো টিউটোপিয়ার কথা এবং একটা গভীরভাবে একটা শ্বাস নিয়ে তারপরে কিন্তু পরীক্ষাটা দেওয়া শুরু করো যদি সম্ভব হয়। তো আশা করছি পরীক্ষা সবার ভালো হবে। বাট পরীক্ষা আসতে যেহেতু দেরি, লাস্ট মিনিটের বেশ কিছু গল্প আমি তোমাদেরকে বলবো, বেশ কিছু কথা তোমাদেরকে বলবো, তার সাথে এটাও বলবো আঁকা বিষয় নিয়ে, অর্থাৎ যে ছবিগুলো এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা সকলে হয়তো জানো, তাও আরেকবার লাস্ট মুমেন্টের জন্য বেশ কিছু বিষয় বলে দিই। সায়ন গুড আফটারনুন, একদমই তাই, যে আঁকাগুলো কোন কোন আঁকাগুলো করে যাবে, এবং শুধু এটা বলবো না, যে আঁকাগুলোতে যে ভুলগুলো তোমরা করো সেই ভুলগুলোকে আমি একটু জাস্ট তোমাদের দেখিয়ে দেবো, যে এই পোর্শনটাতে ভুল হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের, এই ভুলগুলো যেন পরীক্ষার হলে তোমরা না করে আসো। এবং তার পরবর্তীতে আমি কিন্তু শেষকালে বলবো যে পরীক্ষার হলে তোমরা কি করছো না, কি করবে না, কিভাবে পরীক্ষাটা দেবে, কিভাবে লিখবে, কিভাবে খাতা সাজাবে, পুরো বিষয়টা কিন্তু আজকের ক্লাসে আমি ডিসকাস করে দেবো। তোমাদের ক্লাস 10-এর টিউটোপিয়া লার্নিং অ্যাপে যে লাস্ট লাইভ ক্লাস, সেখানে কিন্তু আমি ডিসকাস করে দেবো। তাহলে চলো শুরু করি, আর দেরি করবো না আজকে বিশেষ। তো প্রথমেই যে গল্পটা দেখো আমি লিখেছি আজকের পরীক্ষার দিনের সাজেশন, অর্থাৎ
পরীক্ষা যেদিন তুমি দিতে যাবে জীবন বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ 9 ফেব্রুয়ারি, সেদিনকার সাজেশনস হচ্ছে এইটা, যেখানে তোমার আঁকা নিয়ে কথা বলা আছে এবং পরীক্ষার দিনে কি কি তুমি করবে, কি কি তুমি করবে না, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলে নেবো আজকে। তাহলে দেখো, প্রথমেই কিন্তু বেশ কিছু আঁকা দিয়ে গল্পটা শুরু করব। তার আগে এটাও বলে দেবো যে আমাদের এই চার্টটা আজকে, এই চার্টের গল্পটা সার্থক, কারণ 5টা অধ্যায় সাজেশনস তোমরা পেয়ে গেছো। এই 5টা অধ্যায়ের মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ রাখে যে অধ্যায়, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5। সেই চ্যাপ্টার নাম্বার 5টা অনেকের কাছে সহজ, অনেকের কাছে হয়তো পড়তে এখনো ভালো লাগে না, কিন্তু প্রত্যেককে বলবো যে এই 5টা অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন করানো হয়েছে, যেগুলো যেগুলো বলে গেছি, বিশেষ করে প্রশ্নোত্তরের প্যাটার্ন জানার জন্য, কিভাবে উত্তর লিখতে হবে, কতটা উত্তর লিখতে হবে, তার জন্য কিন্তু টিউটোপিয়া ক্লাস 10 এবং টিউটোপিয়া লার্নিং অ্যাপে কিন্তু ডিজিটাল সহায়িকার ভিডিওগুলো রয়েছে। সেখান থেকে লাস্ট মোমেন্টে খুব তাড়াতাড়ি ভিডিওগুলোকে দেখে রিভিশন তোমরা দিয়ে নিতে পারো। আমার মনে হয় না এতটা সহজভাবে রিভিশন তোমরা আর কোথাও দিতে পারবে, আর কোনোভাবে দিতে পারবে। তাহলে এক্ষেত্রে টোটাল তোমাকে 54টা প্রশ্নের অ্যান্সার করতে হবে মাধ্যমিক পরীক্ষার সময়। 90 নাম্বারের তোমাদের প্রশ্ন আসবে, আর 10 নম্বর তো তোমাদের স্কুল থেকেই দিয়ে দেওয়া হয়। তোমরা যারা মোটামুটি, জানি প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, প্রত্যেকেই সারা বছর ধরে পড়াশোনা করেছো, খেটেছো, তো মোটামুটি অন অ্যাভারেজ সবাইকে কিন্তু 10-এ 9 বা 9.5, 10 কিন্তু দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে চলো প্রথমেই কিছু আঁকার গল্প দেখে নেব। অবশ্যই তোমরা জানি তোমরা এই আঁকাগুলো অলরেডি প্র্যাকটিস করে নিয়েছো, তাও জাস্ট অ্যাজ আ রেফারেন্সের জন্য তোমাদেরকে বিষয়গুলোকে বলে দেওয়া যে কোন কোন আঁকাগুলো এবারের পরীক্ষার জন্য ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এই ছবিগুলো আমার পার্সোনালি খুব পছন্দের, এই ছবিগুলো একদম পরিষ্কার, ত্রুটিহীন ছবি, সেই জন্যই ছবিগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে যাচ্ছ। তো অবশ্যই বুঝতে পারছো দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের ছবি এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে কোনটা কাকে কি বলে। অর্থাৎ এক্ষেত্রে যদি পয়েন্টিং এর কথা আসে, এবার স্বাভাবিকভাবে পয়েন্টিং এলে তোমরা কিভাবে করবে। ছবিটা আশা করি বুঝতে পারছো, এখানে গ্রাহক অংশ রয়েছে, অন্তর্বাহী, এখানে স্নায়ুকোষ রয়েছে, ঠিক আছে, অন্তর্বাহী স্নায়ুকোষ। আবার বলবো, যেটা ভুল করো অনেকে, সেটা হচ্ছে অনেকে স্নায়ু লিখে ফেলো, স্নায়ু কিন্তু নয়, অন্তর্বাহী স্নায়ুকোষ বা অন্তর্বাহী নিউরন, ঠিক আছে, বা ইংলিশে লিখতে পারো, মানে ইংলিশটা বাংলায় লিখতে পারো যে সেন্সরি নিউরন, ঠিক আছে, স্নায়ু যেন লিখে ফেলো, কিন্তু ভুল হয়ে যাবে। এটা হলো মাঝখানে সবুজটা রয়েছে অ্যাডজাস্টার নিউরন, তারপর এটা রয়েছে মোটর নিউরন, তারপরে হচ্ছে তোমার এফেক্টর পার্ট। এখানে হচ্ছে স্পাইনাল কর্ডের সেকশন, মাঝখানটা হচ্ছে নিউরোসিল, এদিকটা হচ্ছে তোমার গ্রে ম্যাটার, বাইরেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আশা করি এই জায়গাটা ক্লিয়ার সবার কাছে, ঠিক আছে। আঁকা হচ্ছে তোমার কাছে একটাই থাকবে, ঠিক আছে, আঁকা কিন্তু একটাই তোমার কাছে থাকবে। অ্যাকচুয়ালি তুমি লাস্ট ইয়ারের যদি প্রশ্নটা আমি দেখি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে দুটো আঁকা দেওয়া থাকে, একটাই তোমাকে আঁকতে হয়। লাস্ট ইয়ারে চোখটা চলে এসছে, তো এবারে চোখ আসবে না, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, রোহিতকে বলবো। আর লাস্ট ইয়ারে মাইটোসিসের অ্যানাফেসটা চলে এসছে, অ্যানাফেসটা খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অ্যানাফেসটা আমি করতে বলবো এই কারণে, কারণ ধরো কিছু বড় প্রশ্নের উত্তর লেখার সময় বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু কিছু কিছু জায়গায় আঁকার প্রয়োজন হয়, এবং জীবনবিজ্ঞান বিষয়টায় কিন্তু একটু আঁকাটা পরীক্ষকরা ডিমান্ড করেন, যে একটু ছোট করে, মানে আর্টিস্টিক আঁকার দরকার নেই, জাস্ট বুঝতে পারা যাবে, ছোট করে একটু এঁকে দিলেই হবে, এটা কিন্তু আঁকাটা ডিমান্ড করে। তো সেক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনের পার্টসগুলোকে দেখে যেতে হবে, চোখটা আপাতত খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয় এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে। আঁকা তোমাকে একটাই আঁকতে হবে, এবং তোমাকে বলে দেওয়া হবে যে একটি চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলিকে চিহ্নিত করো। নিম্নলিখিত যে কটি অংশ থাকবে প্রত্যেকটা অংশকে চিহ্নিত করতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে স্যার যে কটা অংশকে চিহ্নিত করতে বলা আছে তার থেকে যদি বেশি চিহ্নিত করি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, বাট যে কটা বলা আছে ওই কটা তোমাকে কিন্তু করতেই হবে, কারণ প্রত্যেকটা কিন্তু চিহ্নিতকরণের ক্ষেত্রে নাম্বার রয়েছে। ওকে, পার্টে পার্টে কিন্তু নাম্বার রয়েছে। বেশ, এখানে গল্প। এবার বক্তব্য হচ্ছে যদি পয়েন্টিং এর গল্প চলে আসি। পয়েন্টিং এর গল্প বলতে কি, যদি পয়েন্টিং সবসময় যেটা বলে দেখবে আঁকার খাতায়, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন খাতাটাকে মেনটেন করার জন্য একদিকে পয়েন্টিং করতে বলা হয়, একদিকে পয়েন্টিং। অর্থাৎ ধরো ছবিটা তোমার এখানে রয়েছে, ভালো করে এই প্যাটার্নগুলোকে দেখে যাও। ধরো ছবিটা এরকম রয়েছে, ডান দিকে তুমি আঁকলে, তুমি হয়তো বাঁ দিকে পয়েন্টিং করছো, তাহলে বাঁ দিকে পয়েন্টিং করার ক্ষেত্রে তোমার কি হতে পারে, ধরো এখান থেকে তুমি টানলে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ধরো এখান থেকে তুমি লিখছো, একটু মোটা হয়ে গেল মনে হচ্ছে, ঠিক আছে,
এখান থেকে তুমি লিখে দিলে গ্রাহকের গল্প, ঠিক আছে। ওকে, এখান থেকে তুমি চলে এলে এখান থেকে দাঁড়িয়ে এইভাবে, এটা হচ্ছে কি না বা সেন্সর নিউরন বা আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ স্নায়ুকোষ, ঠিক আছে, আজ্ঞাবহ স্নায়ুকোষ হয়ে গেল এখানে, ঠিক আছে। তারপরে নেক্সট কি যাবে, তারপরে কিন্তু ভালো করে দেখবে আজ্ঞাবহ স্নায়ুকোষ যখন এখানে লিখে দিলে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটু এখানটা ভালো করে লিখে দিই, কারণ শুধু শুধু ডাউট এখানে দিয়ে লাভ নেই, এটা একটু কালো অন্য কালারে করে তাহলে দেখতে ভালো লাগবে। চলো, এখানে কি লিখবে আজ্ঞাবহ, তো একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো বুঝতে পেরে যাবে, অলরেডি করেছো তোমরা জানি। হলো, এইবার বক্তব্য হচ্ছে যে এইখানে কিন্তু মাঝখানে এই তোমার না, এটা আজ্ঞাবহ হবে না, সংজ্ঞাবহ হবে, অ্যাকচুয়ালি ভুল লিখলাম, এটা সংজ্ঞাবহ হবে, সংজ্ঞাবহ হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার ধরো এই মাঝখানে কিন্তু অ্যাডজাস্টারের অনেকগুলো গল্প আছে, তাহলে পরপর পয়েন্টিং এ নামবে, অর্থাৎ আজ্ঞাবহ স্নায়ুকোষ হলো, এরপরে মাঝখানে কি আছে, এরপরে কিন্তু মাঝখানে চলে আসবে কি, এরপরে কিন্তু মাঝখানে চলে আসবে হচ্ছে এর মিডল পার্টটা, মানে এখান থেকে তোমাকে টানতে হবে, এখান থেকে টেনে চলে আসবে এখানে, এবং কি লিখবে, এটা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন, তাই তো, অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার স্নায়ুকোষ, পুরোটা লিখলাম না, পুরোপুরি লিখছি, বেশ, এখানে তোমরা লিখছো। তারপরে কিন্তু চলে যাচ্ছ কোথায়, তারপরে তুমি কিন্তু চলে যাবে এইখানে, এই জায়গা থেকে দাঁড়িয়ে, এটা হচ্ছে কি না আজ্ঞাবহ স্নায়ুকোষ, ঠিক আছে, হলো। তারপরে চলে এসো এই অংশটা কি, এটা কারক, কারক অংশ, ঠিক আছে। তাহলে পয়েন্টিংটা কিন্তু তোমাকে একদিকে করতে হবে, বক্স করতে পারো যদি চাও, এখানে চাইলে বক্স করতে পারো, কিন্তু আবার বলবো সেই বক্স করার জন্য তোমাকে এক্সট্রা কোনো নম্বর দেবে না, ঠিক আছে। এই বক্স করার জন্য হ্যাঁ ছবিটা বক্সের মধ্যে রাখতে পারো, ছবি বক্সের মধ্যে না রাখলেও কোনো অসুবিধে নেই, নম্বর কোনো রকম ডিপেন্ড করে না কম বেশি, ছবি যেন পরিষ্কার হয়। এবং ছবি যখন আঁকবে, ছবি আঁকার পর তলায় কিন্তু এইটা মেনশন করবে কিসের চিত্র, এটা আমি ওপরে লিখেছি, এই লেখাটা কিন্তু তলায় তোমাকে মেনশন করতে হবে, যে কোনো ছবি আঁকো না কেন, সেটা ছোট প্রশ্নে আঁকো, সংক্ষিপ্ত প্রশ্নে লিখতে গিয়ে আঁকো, যে কোনো ছবি আঁকো না কেন তলায় কিন্তু চিত্র বলে মেনশন করবে কিসের ছবি, যেটা অনেকে তাড়াহুড়োতে কিন্তু মেনশন করতে ভুলে যাও। বাড়িতে যখন প্র্যাকটিস করবে তারা কিন্তু সেইভাবেই লিখে প্র্যাকটিস করবে, যেরকমভাবে আমি বলছি এইরকমভাবে এই লাস্ট কদিনে কারো। তো এখনো বেশ কিছু পয়েন্টিং বাকি থাকছে, তার জন্য কোথা দিয়ে শুরু করবো, এবার চলে এসো এখান থেকে, এখানে তুমি ধূসর বস্তু দেখিয়ে দাও ওপর দিকে, অর্থাৎ এখান থেকে তুমি ধূসর বস্তুকে টানো, সরি ধূসর বস্তু লিখে দাও, আর ওখানে তোমার ওপর দিকে চলে এসো, এই জায়গা থেকে দাঁড়িয়ে ওপর দিক থেকে তুমি চলে এসো এখানে, তো একটু পজিশনটাকে দেখে নেবে, এখান থেকে কিন্তু শ্বেত বস্তুর গল্প হয়ে গেল, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো আমার কিন্তু পয়েন্টিং হবে একদিকে, ঠিক আছে, স্কেল দিয়ে টানবে, স্কেল দিয়ে টানতে পারলাম না, দেখে নিচ্ছ, স্কেল দিয়ে এদিকে। এবার যদি কেউ মনে হয় না বাঁদিকে লিখতে অসুবিধে নেই, তুমি এখান থেকে টেনে নাও, ছবিটাকে বাঁদিকে আঁকো, যদি মনে হয় বাঁদিকে পয়েন্টিং করতে চলে এসো, ছবিটা বাঁদিকে আঁকো, এইভাবে পয়েন্টিংটা করবে, কিন্তু পয়েন্টিং হবে একদিকে এবং সমান। যখন অ্যারোগুলো দিচ্ছ, যখন অ্যারোগুলো আসছে পরপর, অ্যারোর মুখ যেন অ্যাট এ টাইম এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে। এবার অনেকে প্রশ্ন করো স্যার অ্যারোর মুখটা উল্টে দিলে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি নেই। ধরো হতেই পারে, ধরো তুমি এই জায়গাটা পয়েন্টিং করতে চাইছো, ধরো তুমি এই জায়গাটা বলতে চাইছো যে এইটা, তাহলে কি করে পয়েন্টিং করবো, এইভাবে পয়েন্টিং করতে পারো, এইভাবেও করতে পারো, এটা আরো ভালো হয়, কোনো অসুবিধা নেই, এটাও বেটার, কারণ তুমি পয়েন্টিংটা মানে মুখে পয়েন্টটা পুরো এদিকেই সিগনিফাই করছে, অ্যাডজাস্টার নিউরন এরম করে দাও, ঠিক আছে, এইটাও করতে পারো, বেস্ট হয়, কিন্তু এর এন্ডিং যেন সমান থাকে এবং পরস্পর যেন গ্যাপ থাকে। এইবার যে সমস্যাটা হয় প্রত্যেকের ক্ষেত্রে, কি সমস্যা, স্যার এই যে গায়ের ওপর গায়ে, ধরুন আমি বাই চান্স ওপরটা পয়েন্টিং করে ফেলে তারপরে মাঝেরটা পয়েন্টিং, তারপরে তলারটা পয়েন্টিং করতে গিয়ে পরে গিয়ে মাঝেরটা মনে পড়লো, এবার মাঝেরটা করতে গিয়ে কি হবে, তখন কি হবে, একটা ক্রস খাবে, তো দুটো কি হবে, দুটো সরল রেখা ছেদ করে যাবে। ধরো এরকম পয়েন্টিংটা চলছে তোমার, সাপোজ ধরে নাও, ধরো এরকম পয়েন্টিং চলছে, আমি এখান থেকেই দেখাই বিষয়টা, ভাল লাগবে বিষয়টা দেখতে। ধরো তুমি এখানে যা মোচে না কেন,
এটা দিয়ে তো মোছা যায়, ইজি প্রসেস। আচ্ছা ধরো তুমি এখান থেকে ধরো এই পয়েন্টিং করছো, এখানে ধরো যদি ক্রস করে যায়, কি বলছে এইখানে নিউরোসিল পয়েন্টিং করে দিলে, ঠিক আছে। এবার ধরো এখান থেকে একটা ক্রস তুমি চালিয়ে দিচ্ছ এইভাবে পয়েন্টিং করতে গিয়ে, ধূসর বস্তু করতে গিয়ে, এইটা কিন্তু করা যাবে না, এইটা করা যাবে না। কিন্তু ক্রস করেও পয়েন্টিং করা সম্ভব। কি করে করবে এটা টেকনিকটা দেখে নাও। কি করে, ধরো যদি এরকম কন্ডিশন কোনোদিন ছেদ করে যায় কোনো পয়েন্ট, কি করে করবে দেখে নাও গল্পটা। যখনই ছেদ করছে, ধরো এই একটা সরল লেখার গল্প যখন রয়েছে, এরম ছিল, ছেদ করলে কি হবে, তাহলে এই যে টানলে, এই বোঝাতে পারলাম, যখনই ছেদ করে যাবে কোনো বিষয়, ধরো দুখানা সরল লেখা, ধরো এমনই হয়তো আঁকাটা ছোট হয়ে গেছে বা পয়েন্টিং ঠিকভাবে করতে পারছো না, মানে লাস্ট মুমেন্টে ধরো করা যাচ্ছে না, হয়তো মাঝে একটা পয়েন্টিং ভুলে গেছো, তখন কিন্তু না মুছে যখনই ছেদ করার জায়গাটা কিন্তু এইভাবে একটু লুপ করে দেবে। কেন লুপ করলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে এই গোলের লুপটা কিন্তু এই অ্যারোটার অংশ, ঠিক আছে, এই গোলের লুপটা কিন্তু এই অ্যারোটার অংশ না। দুদিকে চিহ্ন, এখানে দুদিকে চিহ্ন দিতে পারো, কোনো অসুবিধা নেই, লেখার সময় অসুবিধা নেই, কিন্তু এটা করবে। ক্লিয়ার? যদি ছেদ করে যায়, জানি ছেদ করবে না, যদি বাই এনি চান্স যদি কিছু করে যায়, তাহলে কিন্তু এইভাবে জিনিসটাকে বাইপাস করার গল্প আছে, এটা করে কিন্তু বাইপাস করা হয়ে থাকে পরীক্ষার সময়, ঠিক আছে। এইটুকু পোর্শন হয়ে গেল, তাহলে এই পোর্শনটা প্র্যাকটিস করে নেবে কি রয়েছে কি না রয়েছে। নেক্সট হচ্ছে কি স্নায়ুকোষের গল্প। স্নায়ুকোষ অতি অবশ্যই, নিউরনের ছবি অতি অবশ্যই প্র্যাকটিস করে যাচ্ছ। একটা ছবি দিয়েছি, ম্যান্ডেটরি নয়, এই ছবিটাই প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে যা যা টিউটোপিয়ার নোটস থেকে বলো বা বই থেকে বলো, যেখান থেকে খুশি বলো, একটা সঠিক ছবি হলেই হবে, তাহলেই হবে। কিন্তু সঠিক জায়গাটার মধ্যেও কিছু কিছু ত্রুটি থেকে যায়, সেই ত্রুটিগুলোকে বলে দিচ্ছি। দেখো এখানে যেমন ধরো ছবিটার মধ্যে দেওয়া নেই নিজিল দানার গল্প, নিজিল দানাগুলো দেখানো নেই, এখানে মাইটোকন্ড্রিয়ার গল্পগুলোকে দেখানো নেই, এছাড়া অন্যান্য অর্গানও দেখানো নেই। এখানে অ্যাকসন হিলাকের জায়গাটা এরমভাবে করা নেই, এটা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু নিজেল দানা মাইটোকন্ড্রিয়াগুলো দেখানো নেই, তোমায় কোষ দেহের মধ্যে ছোট করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এর হচ্ছে ঘাড় বেঁকে গেছে, ঘাড় সোজা করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আঁকা যেন সঠিক হয়, ঠিক আছে। মার্কিং পয়েন্টিং করছো, যেহেতু লম্বালম্বী কন্ডিশনে রয়েছে, তাই পয়েন্টিং করাটা খুব সহজ তোমাদের কাছে, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি এখানে প্রবর্ধকগুলোকে পয়েন্টিং করো, ঠিক আছে। প্রবর্ধকগুলোকে পয়েন্টিং করছো, ডেনড্রাইট পোর্শনস করে দিচ্ছ এখান থেকে দাঁড়িয়ে, তারপর তোমার এখানে অ্যাকশন হিলক পোর্শন করে দিচ্ছ এখান থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। অ্যাকশন পার্টটা হচ্ছে এইটা, এই পোর্শনে এখানে তুমি সোয়ান কোষের জায়গা চলে আসছো, মায়োলিন সিদের গল্প চলে আসছো, আর নিউরিলেমার গল্প চলে আসছো। এই জায়গাতে একটু গন্ডগোলই বলে দিচ্ছি, র্যানভিয়ারের পর্বের গল্প চলে আসছো, ঠিক আছে। অ্যারোটা উল্টো দিকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আরো উল্টো দিকে দাও তাতেও হবে, আমি এইভাবে করছি, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট তুমি একটা উল্টো দিয়ে দেখাই, প্রান্তপুরুষের গল্প চলে আসছো, চলো প্রান্তপুরুষ এইভাবে হলো, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং এইটা যখন পরপর করছো, যা দেখাচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে, যাক মিনিট, হ্যাঁ, করাবার পরে এই ছবির ক্ষেত্রে ধরো কোষ দেহের তো বেশ কিছু অংশ রয়েছে, ঠিক আছে। কোষ দেহের কি বলছে, আকার ভিতরে লেখা, আকার ভেতরে লেখা না, আকার ভিতরে লিখো না, বাইরে পয়েন্টিং করো। এক্ষেত্রে তুমি এইভাবে একটা বক্স কাটতে পারো, ঠিক আছে। এটা মাথাটা বাঁকা বলে একটু অসুবিধা হবে, নাহলে বাকি হলে অসুবিধা নেই। এটা সোজা করলে বিষয়টা এরম ভাবে দাঁড়ায়, এরকম। এটাকে লিখে দেওয়া হচ্ছে কোষ দেহ, ঠিক আছে, সেল বডি। এটাকে সেল বডি করে দাও, আর এটাকে অ্যাকশন করে দাও। ক্লিয়ার? এটাকে সেল বডি করো, এটাকে অ্যাকশন করো, মানে এই যে পুরো কোষ দেহ, এইটা তুমি বাঁদিকে এইভাবে কিন্তু করে লিখতে পারো, দেখতে ভালো লাগে, ঠিক আছে। বক্স আছে বলে পুরোটা বোঝা গেল না, বাট এইভাবে তুমি করতে পারো, মাথাটা সোজা করেই আঁকবে, জাস্ট তোমায় কনসেপ্টটা বললাম। এইবার যে জায়গাটা ভুল হয় সেটা বলে দিই, সেটা হচ্ছে কি, যে মায়োলিন সিদ নিউরিলেমার কন্ডিশনটা ভালো করে দেখে নাও। ধরো অ্যাকশন নামছে, এই জায়গাটা ক্লিয়ার করবে ভালো করে। কি হয়, ম্যাক্সিমাম বইতে ছোট ছোট করে আঁকা থাকে, এবং আমরাও একটা টেন্ডেন্সি আছে আমাদের, দেখবে যে পরীক্ষার হলে ধরো যে আঁকাটা হয়তো ঠিকভাবে ক্লিয়ার নেই, বুঝতে পারছি না, সেটাকে আমরা একটু ছোট করে একটু গুজুগুজু করে দিই জায়গাটা, ও তো বুঝতে পারো না, ব্যাপারটা তা কিন্তু করা যাবে না, একটা ভুল হয়ে যায়। কি ধরো অ্যাকশন রয়েছে, অ্যাকশনের হচ্ছে তোমার পরে কি থাকবে, এখানে তোমার এই মায়োলিন সিদের গল্প ঢুকছে, তাই তো, গল্প রয়েছে,
দুটো দিয়ে দেখাচ্ছি, বাকিটা বুঝতে পেরে যাবে, গল্প রয়েছে। বেশ হলো, মায়োলিন সিথের পরে তারপর কে থাকবে এখানে, তোমার এখানে সোয়ান কোষের গল্প থাকবে। কে? সোয়ান কোষ। কনসেপ্টটা বুঝে নাও আগে, ঠিক আছে? এবার তুমি আঁকাটা যে যেমন আঁকবে, কোনো অসুবিধা নেই। সোয়ান কোষ, তারপরে থাকবে হচ্ছে কার আবরণ? তারপরে আবরণ থাকবে হচ্ছে কার না, নিউরিলেমা। একটু সরু করতে হবে এটাকে, হ্যাঁ। তারপরে থাকবে হচ্ছে নিউরিলেমার আবরণ থাকবে। বিষয়টা বুঝতে পারলে কি আঁকলাম, ভালো করে বোঝো বিষয়টাকে। দেখো এই যে মায়োলিন সিথটাকে আমি এঁকেছি, মায়োলিন সিথ যেখানে যেখানে থাকে না সেই জায়গাগুলোকে কি বলা হয়? আমরা কি জানি, কি বলা হয় জায়গাটাকে যেখানে যেখানে থাকে না অ্যাক্সনের মধ্যে? তাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব, তাই তো? র্যানভিয়ারের পর্ব, মানে র্যানভিয়ারের পর্বে কিন্তু মায়োলিন সিথ নেই, কিন্তু র্যানভিয়ারের পর্বে কি রয়েছে? নিউরিলেমা আছে। ক্লিয়ার হলো বিষয়টা? এটা কিন্তু আমরা অনেকে আঁকি না, আঁকতে ভুলে যাই, বইতেও সঠিকভাবে দেওয়া থাকে না। মায়োলিন সিথের ওপর সোয়ান কোষ, তার ওপর নিউরিলেমার আবরণ, কিন্তু র্যানভিয়ারের পর্ব যে জায়গাটা, সেই জায়গাতে মায়োলিন সিথ থাকে না, কিন্তু নিউরিলেমার আবরণটা থাকে। এইটা কিন্তু মাথায় রেখো, যখনই এখানে তুমি অ্যাক্সনের বডি আঁকবে, এখানেও ছবিতে দেওয়া নেই, করে নেবে যে যখন নিউরিলেমাটা আঁকছো ওটা কিন্তু টানা থাকবে। র্যানভিয়ারের পর্বের ওপরও কিন্তু নিউরিলেমার আবরণ থাকে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হলো বিষয়টা? র্যানভিয়ারের পর্বের ওপরও কিন্তু নিউরিলেমার আবরণ থাকে, মায়োলিন সিথ থাকে না। এটা কিন্তু আবার বলছি, প্র্যাকটিস করে যাবে বাড়িতে, সব বইতে কিন্তু করা থাকে না সঠিকভাবে এটা, ঠিক আছে? এটা বাকি যেমন আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেমন খুশি করো, ঠিক আছে? মায়োলিন সিথ এর করে নাও। তাহলে এইটা হলো স্নায়ুকোষ। দেখে যাচ্ছ পয়েন্টিং এর যে পোর্শনসগুলো যা যা আছে, এক্সট্রা কিছু আর লিখছি না, তোমরা জানো অলরেডি বিষয় কি করতে হবে। নেক্সট ছবি যেটা করবে হচ্ছে উদ্ভিদ মেটাফেজ। ছবি দিয়েছে এখান থেকে দাঁড়িয়ে উদ্ভিদ মেটাফেজের গল্প, উদ্ভিদ মেটাফেজ এবং হচ্ছে উদ্ভিদ কোষের অ্যানাফেজ, ঠিক আছে? এই পোর্শন জাস্ট ছবিগুলো দেওয়ার জন্য। মেটাফেজ হচ্ছে মেনলি এই পোর্শনটা লাগবে। মেটাফেজের এই ছবিটার ক্ষেত্রে পয়েন্টিং তোমরা যেমন বললাম করবে, কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে না, কিন্তু বেমতন্তু থাকে। বেমতন্তু উদ্ভিদ প্রাণীকোষ দুটোতেই থাকে, তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে এই ক্রোমোজোমগুলোকে মেটাফেজ প্লেটে কিন্তু ধরে রাখে। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, মেটাফেজের ক্ষেত্রে কি কি পয়েন্টিং করবে একটুখানি ছোট করে বলে দিই, যেগুলো একটু মিস হয়ে যায় সেগুলোকে আরেকবার জাস্ট বলে দেবো। আচ্ছা, উদ্ভিদ কোষের মেটাফেজের ক্ষেত্রে দেখো এই যে ধরো এখানে তোমার নেই, তাহলে এই যে দেখো যে তন্তুটা আমি টানছি এটা গিয়ে জয়েন করছে কার সঙ্গে? ক্রোমোজোমের সঙ্গে, তাই তো? তাহলে এই তন্তুটাকে আমরা কি বলবো? এটাকে আমি কি তন্তু বলবো? প্রত্যেকে কি তন্তু বলবো? যেটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত আছে। কি তন্তু বলবো তাকে? যেটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত আছে। কি বলবো তাকে? তাকে আমরা কি তন্তু বলবো? ক্রোমোজোমাল তন্তু। হ্যাঁ, প্রত্যেক কটাই বেমতন্তু, ভালো করে বোঝো, প্রত্যেক কটাই বেমতন্তু, বাট বেমতন্তুর মধ্যে ডিভিশন আছে। যেগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে অ্যাটাচ তাকে কি পয়েন্টিং করবে? যেগুলো ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ তাকে পয়েন্টিং করবে কি হিসাবে? না ক্রোমোজোমাল তন্তু। কি? ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে? ক্রোমোজোমাল তন্তু এই জায়গাটা কিন্তু চেয়ে নেয়, ঠিক আছে? এবার দেখো ক্রোমোজোমের মাঝখানে মাঝখানে বেশ কিছু তন্তু আছে যেগুলো কিনা ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড নয়। এগুলোকে আমরা কি নামে ডাকবো? এগুলোকে আমরা কি নামে ডাকবো? যেগুলো মাঝখানে ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড নয়, এগুলোকে আমরা কি নামে ডাকবো? অবিচ্ছিন্ন তন্তু বা নিরবিচ্ছিন্ন তন্তু। একদমই তাই। তাহলে কি বলবো? এদেরকে কিন্তু আমরা বলবো নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন, যা খুশি লিখতে পারো, নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন তন্তু। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু মাথায় তোমাদের রাখতে হবে, কারণ এই জায়গাটা ভুল হয়ে যায়,
ঠিক আছে, তারপর তুমি ক্রোমোজোম পয়েন্ট করো, এটা ওটা পয়েন্ট করো, অসুবিধা যেমন যেমন আছে করে নাও, কোনো অসুবিধা যেমন যেমন বলবে, হয়ে গেল গল্পটা। অবশ্যই উদ্ভিদ কোষ মানে কিন্তু কোষ প্রাচীরটা করতে হবে। এরপরের গল্প যখন চলে আসবে অ্যানাফেজের ক্ষেত্রে, অ্যানাফেজের ক্ষেত্রে কিন্তু যে গল্পটা তুমি এখানে দেখবে সেটা কি পাচ্ছ, অ্যানাফেজের ক্ষেত্রে এই হলো তার, এটা হচ্ছে কি তন্তু, ক্রোমোজোমের সঙ্গে যুক্ত মানে ক্রোমোজোমাল তন্তু, তাই তো? এটা একটা, আমি দুটো পরপর করছি এখান থেকে, হ্যাঁ দেখে নাও, ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে, ক্রোমোজোমাল তন্তু। বেশ, অনেকে এই জায়গাটা ভুল করো, এই জায়গাটা ভুল কি করো, এই যে ক্রোমোজোম, ভালো করে ক্রোমোজোমকে যখন টানা হবে দু সাইডে, ক্রোমোজোমের হাত পা কিন্তু তলার দিকে থাকবে। মানে ধরো তোমায় কেউ পেছন থেকে যদি হাঁচকা টান মারে কলার ধরে, আর তোমার হাতগুলো কিন্তু সামনের দিকে থাকবে, সুতরাং ক্রোমোজোমের বাহু কিন্তু তলার দিকে, ওপরের রেসপেক্টে তলার দিকে, তলা থেকে দেখলে ওপরের দিকে, এটা ক্লিয়ার রাখো। অনেকে কিন্তু উল্টে ফেলো এটা, এইটাকে এই ক্রোমোজোমের বাহুগুলো এদিকে দিয়ে দিয়ে ফেলো, মানে ওপরের দিকটা তখন করে ফেলো এরকম, ওপরের দিকটা, আর তলার দিকটা করে ফেলো এরকম, ঠিক আছে? এইটা কিন্তু করা যাবে না, এইটা এই রকম একটা কাপের মতন স্ট্রাকচার, কভারিং স্ট্রাকচার হয়, কারণ এটা পেছন দিক থেকে টানছে, এটা কিন্তু অনেকে ভুল করো, এই জায়গাটা করবে। এখানে ক্রোমোজোমাল তন্তু পেলে, এইখানেও দেখো মাঝখানে নিরবিচ্ছিন্ন তন্তু আছে, কিন্তু এখানে আর একটা এক্সট্রা বেম তন্তু পাবো। কি সেটা? সেই এক্সট্রা বেম তন্তুর নাম হচ্ছে কি, সেই এক্সট্রা বেম তন্তুর নাম কোথায় থাকে, এই দুটো ক্রোমোজোম যেটা ক্রোম্যাটিডগুলো আলাদা হচ্ছে তার কিন্তু মাঝখানে থাকবে, ঠিক আছে? ক্রোমোজোম আলাদা, যেহেতু মাইটোসিস বলছি, এইখানে থাকে, ক্লিয়ার? একে আমরা কি বলবো, ইন্টারজোনাল তন্তু। তার মানে অ্যানাফেজ বললে কিন্তু তোমাকে দেখাতে হবে হচ্ছে অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন তন্তু, ক্রোমোজোমাল তন্তু এবং ইন্টারজোনাল তন্তু, বোথ প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে। মেটাফেজ হলে কিন্তু ইন্টারজোনাল তন্তু তুমি পাবে না, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? এরা প্রত্যেকেই বেমতন্তু, আবার বলছি এরা প্রত্যেকেই বেমতন্তু, কিন্তু এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে, যেগুলো বললাম মাস্ট এইগুলো পয়েন্ট করা, ঠিক আছে? ভালো করে দেখ, একদম সহজ, জাস্ট প্র্যাকটিসটা করো, পয়েন্টিংটা করো, একদিকে পয়েন্টিং হয়ে গেল, গল্প শেষ। এখানে আর কোনো গল্প নেই, ঠিক আছে? বেশি আজকে কোনো কথা নয়, জাস্ট টু দি পয়েন্ট কথা বলে বেরোবো আজকে। চলো এই জায়গাটা দেখে নিচ্ছ। নেক্সট কি বলছে না, এখানে হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস অবশ্যই দেখে যাবে। সাইটোকাইনেসিস বলতে কোষপাত গঠনের গল্প, ঠিক আছে? কোষপাত গঠনের গল্পটা ভালো করে দেখবে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বলবো, কোষপাত গঠনের এর আগে স্টেজটা দিলে ভালো হয়, যে কোষপাত গঠন ধরোটা সেটা আমি আঁকছি, এর আগে স্টেজটা ধরো আঁকছি, ধরো এরকম একটা কোষ রয়েছে, তো এরকম রয়েছে, ওপরে একটা কোষ, এরকমভাবে জিনিসটা আলাদা হবে, ঠিক আছে? নিউক্লিয়াস চলে গেল, তো কোষপাত গঠন সবসময় মাঝখান থেকে শুরু হয়, ঠিক আছে? মানে প্রথমে মাঝখান থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে দুদিকে কিন্তু পরিধির দিকে ছড়িয়ে যায়। তো কোষপাত গঠন কিন্তু মাঝখান থেকে শুরু হয়, তারপর সেটা পরিধির দিকে ছড়িয়ে যায়। এই তিনটে স্টেপে তোমাদের কিন্তু দেখাতে হবে, তিনটে স্টেপ দেখালেই কিন্তু হবে, এটা মাথায় রেখো। কোষপাত গঠন লেখো, তারপর তুমি নিউক্লিয়ার পর্দার যে মানে আস্তে আস্তে আবার আস্তে আস্তে যে ফিরে আসছে আর কি, আবার তৈরি হচ্ছে আর কি, সেই বিষয়টাকে দেখাবে এই পোর্শনটা। এখানে আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে? এইটুকু বলার ছিল, ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাচ্ছ পয়েন্টিং করে। নেক্সট হচ্ছে প্রাণী কোষের মেটাফেজ অ্যানাফেজ। আচ্ছা, 2023-এ হচ্ছে প্রাণী কোষের অ্যানাফেজটা চলে এসেছিল, তো অ্যানাফেজটা নিয়ে খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয় এবারের পরীক্ষার জন্য, ছোট প্রশ্নের ক্ষেত্রে লাগতে পারে, প্র্যাকটিস করে যাও। মেটাফেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। মেটাফেজ এবারের মাধ্যমিক পরীক্ষার হট টপিক, অবশ্যই প্রাণী কোষের ক্ষেত্রে দেখে যাচ্ছ। এই জায়গা থেকে দাঁড়িয়ে সেন্ট্রিওল এখানে তোমাকে আঁকতে হবে, অ্যাস্টাল রশ্মি এখানে তোমাকে আঁকতে হবে, ঠিক আছে? এখানে একইভাবে ক্রোমোজোমাল তন্তু তোমাকে আঁকতে হবে, এবং তার মাঝখান দিয়ে কি রয়েছে, নিরবিচ্ছিন্ন তন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। এখানে 4টে ক্রোমোজোম দিয়ে করা আছে, চেষ্টা করবে 4টে দিয়েই করার, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে বিষয়টা। এবং দুদিকে কিন্তু সেন্ট্রিওলটা অবশ্যই দিচ্ছ, অ্যাস্টাল রশ্মিগুলো কিন্তু অবশ্যই কিন্তু দিচ্ছ। গঠনটাকে ভালো করে এঁকে পয়েন্টিং করে রেডি করে তবে যাবে। প্রত্যেকটা ছবির তলায় কি দিচ্ছ, অবশ্যই চিত্র বলে লিখে দেবে কি, প্রাণী কোষের মেটাফেজ দশা, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা, ঠিক আছে? প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা অবশ্যই কিন্তু মেনশন করছো, কি ছবিটা আঁকছো, অনেকে কিন্তু ভুলে যাও, ঠিক আছে?
এরপরে যে গল্পটা ছবিটা তোমাকে দেখে যেতে হবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে কি না টেলোফেসটা দিয়ে রেখেছি, ঠিক আছে। টেলোফেসটা খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, বাট দিয়ে রেখেছি এই কারণে, কারণ ছোট প্রশ্নে কিন্তু টেলোফেস সম্পর্কে ইনফরমেশন চাইতে পারে। সেই রেসপেক্টে টেলোফেসের আঁকাটাকে জাস্ট দেখে যেও কিভাবে ক্লিভেজ পদ্ধতিটা শুরু হচ্ছে, জাস্ট দেখে যাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। বেশ, নেক্সট হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি, নিজের হাতেই আঁকলাম কারণ বইয়ের ছবিটা পছন্দ হচ্ছে না জায়গা থেকে দাঁড়িয়ে। তো এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য মূলত হচ্ছে এই নিউরন এবং ইউক্যারিওটিক ক্রোমোজোম ভীষণ গুরুত্বপূর্ণ, লিখে প্র্যাকটিস মানে একে প্র্যাকটিস করে যাবে। তো এক্ষেত্রে গল্পটা কি, ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি এবং ইউক্যারিওটিক মেটাফেস ক্রোমোজোমের ছবি, মোদ্দা কথা বলতে গেলে। আর এখানে পয়েন্টিং এর গল্প কি কি চলে আসে তোমরা জানো এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে এখানে যে এই পোর্শনটাকে এটা শোয়ানো রয়েছে, ঠিক আছে। এইভাবেও আঁকতে পারো, লম্বাভাবেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এরম ভাবে আঁকলে ওপরের দিকেও পয়েন্টিং করা যায়, তলার দিকেও পয়েন্টিং করা যায়, অসুবিধা নেই, নাম্বার কিন্তু কাটবে না। তো এখানে কি হবে, এই পোর্শনটা চলে এসো, এই পোর্শনটা হচ্ছে কি মুখ্য খাঁজ, তাই তো। মুখ্য খাঁজ চলে এলো এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো মুখ্য খাঁজ মানে তার পরবর্তী কি পয়েন্টিং করে নেবে, চলে আসবে এই জায়গাটা কি গৌণ খাঁজের গল্প, ঠিক আছে। গৌণ খাঁজের গল্প চলে এলো এখান থেকে দাঁড়িয়ে, ওকে। তারপরে ধরো যদি ওপর দিকে তাহলে কি হবে, এই পোর্শনটা এরম ভাবে দেখাতে পারো, এইভাবে, এটাকে কি বলা হয়, টেলোমিয়ার বলা হয়, ঠিক আছে। টেলোমিয়ার মানে তোমার যেন আঁকাটা পরিষ্কার হয়। আমি কখনোই বলবো না যে সবাই খুব ভালো আঁকতে পারবে, ঠিক আছে, সেটা সম্ভব নয় সবার পক্ষে, কিন্তু আঁকা যেন পরিষ্কার হয়। আঁকায় যেগুলো যেগুলো পয়েন্টিং করতে বলা হয়েছে সেগুলো যেন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকে, যেন পরীক্ষক দেখে বুঝতে পারেন যে হ্যাঁ এই স্টুডেন্টটি সঠিকভাবে সেটিকে চিহ্নিত করেছে, তবেই কিন্তু নম্বর আসে, ঠিক আছে, তবেই কিন্তু নম্বর পরীক্ষক দিয়ে থাকেন, ঠিক আছে। আর আমার মনে হয় যে কটা দিন সময় আছে, দুপুরবেলা বসে বা রাত্রিবেলা শোয়ার আগে যদি প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে পরীক্ষার সময় আর কোনো অসুবিধে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বেশ, তাহলে টেলোমিয়ার অংশ বলে দিলে, ঠিক আছে। তারপরে এবার চলে এসো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই পোর্শনটা কি স্যাটেলাইট বডি, ঠিক আছে। স্যাটেলাইট বডি দিয়ে দাও, স্যাটেলাইট বডি করে দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে মোটামুটি এ গেল। এবার আচ্ছা, এইখানে একটা এই পার্টটাকে দেখানো হয়, এই জায়গাটাকে দেখে নেবে, এটাকে এনওআর বলা হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসো পরপর, এবার তলার দিকে চলে এসো, একে এনওআর বলা হয়। এনওআর লিখতে পারো, কথায় লিখতে পারো, অসুবিধা নেই, আশা করি জানি সবাই এনওআরই লিখবে, ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, এরপরের গল্প হচ্ছে এবার মাঝের পোর্শনের গল্প, ঠিক আছে। মাঝের পোর্শনের গল্পটা কি, এইখানে যেটা পয়েন্টিং করবে সেটা হচ্ছে কি এই যে থ্রেড লাইক স্ট্রাকচার, এই থ্রেড লাইক স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, আমরা বলি হচ্ছে ক্রোমোনিমা। কি বলবো, একে আমরা বলবো কিন্তু কি ক্রোমোনিমা বলি, ঠিক আছে। ধরো তুমি একটা যদি পয়েন্টিং করি, ভালো করে বুঝবে, ধরো আমি এখানে একখানা যদি টেনে পয়েন্টিং করতে চাইছি এরম ভাবে, তাহলে এটাকে লিখবো হচ্ছে ক্রোমোনিমা, ঠিক আছে, ক্রোমোনিমা, ওকে। এবার ধরো তুমি একটা পয়েন্টিং না করে তুমি পাশ দিয়ে আর একটা এখানে টেনে দেখাচ্ছ, ধরো এখান থেকে আর একটাকে টেনে এরমভাবে দেখাচ্ছ এইভাবে, তাহলে সেটা হয়ে যাবে কি ক্রোমোনিমাটা, ঠিক আছে, ক্লিয়ার। ক্রোমোনিমাটা কি একটা পিকাচুর ছবি দিল, আরে ব্যাপারটা কি, এটা কি করে হলো পিকাচুটা, এটা কপি করে পেস্ট করলে না, কোত্থেকে একটা কে করলে, অনুরোধ করলে নাকি, কে করছে এটা পিকাচুর, মানে বেশ ভালোই হয়েছে বিষয়টা, পিকাচুর বিষয়টা বেশ, এটা ইমেজটা কিন্তু করলে কি করে, তুমি কি এতক্ষণ ধরে লিখলে, টাইপ করলে নাকি এটা কপি করে বসালে, নিশ্চয়ই টাইপ করবে না, কপি করেই বসেছে কোত্থেকে নাকি, ওকে। তো চলো, ক্রোমোনিমাটা একটা হলে হচ্ছে ক্রোমোনিমা, দুটো হলে হচ্ছে ক্রোমোনিমাটা, ক্লিয়ার এই জায়গাটা, কোনটা ক্রোমোনিমা কোনটা ক্রোমোনিমাটা ক্লিয়ার সবার কাছে, রেসপন্স করো, কোনটা ক্রোমোনিমা কোনটা ক্রোমোনিমাটা ক্লিয়ার প্রত্যেকের কাছে, ওকে। এই জায়গাটা কিন্তু দেখে যাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনুরোধ নয়, তাহলে কে আছে, আচ্ছা চলো আরেক, আচ্ছা যেটা বললাম যে একটা সিঙ্গেল থ্রেডকে বললে ক্রোমোনিমা, দুটোকে দেখালে ক্রোমোনিমাটা, যা খুশি দেখাতে পারো, একটা দেখালেও হবে, দুটো দেখালেও হবে, অসুবিধে কিছু নেই, ঠিক আছে, দুটো দেখিয়ে দিলাম, এটা গেল। আচ্ছা, তারপরে আর কি পয়েন্টিং এ থাকবে, আর তো বিশেষ কিছু পয়েন্টিং এর মধ্যে এখানে নেই যতদূর আমার ধারণা, ঠিক আছে। তো এই পোর্শন থেকে আর একটা যেটা গৌণ খাজ হয়ে গেছে, নিউক্লিওলাস হয়ে গেছে, অর্গানাইজার হয়ে যাবে,
ঠিক আছে, সেন্ট্রোমিয়ার প্রাথমিক কাজ হয়ে যাবে। আর এখান থেকে দেখাতে পারো মুখ্য কাজ হয়েছে, এখান থেকে এই পোর্শনটাকে একবার মার্ক করিয়ে দেখিয়ে দিতে পারো, সেটা হচ্ছে এইটা যে সেন্ট্রোমিয়ারের গল্পটা। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের গল্পটা। বাকি যার যেখানে যেখানে পয়েন্টিং যা আছে সেইভাবে করবে, আলাদা করে এক্সট্রা কিছু বলবো না, আমি জাস্ট ওভারঅলটা বলে দিলাম। বাকি এর মধ্যে থেকেই কিন্তু একটা ক্রোমোমিয়ার যেটা পোর্শনটা, ক্রোমোমিয়ারটা বলে দিই। এই যে নটগুলো আসে, এই যে পেঁচানোর জন্য যে নটগুলো তৈরি হচ্ছে, এই নটগুলো, ঠিক আছে, মানে নটগুলো মেনলি তৈরি হয় হচ্ছে যে কয়েল স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, কয়েল স্ট্রাকচার, ওই যে যখন তোমরা নিউক্লিওজোম মডেল পড়েছিলে, পরবর্তীকালে পড়বে, ওই গাঁট তৈরি হয়। তো গাঁটগুলোকে বলবো হচ্ছে কি ক্রোমোমিয়ার। কি বলবো একে? ক্রোমোমিয়ার বলবো। হ্যাঁ, অয়ন আমাকে মনে করিয়ে দিয়েছে, ভুলে যাচ্ছিলাম, ক্রোমোমিয়ার বলবো এটাকে। চলো, তো এটাই। এবং অবশ্যই কিন্তু লিখে দিচ্ছ চিত্র, ওপরে লেখো তলায় লেখো কার চিত্র, কিন্তু বিষয়টাকে লিখে দিচ্ছ, দেখে নিচ্ছ, আর যা যা পয়েন্টিং আছে দেখে যাও। তো এই ছবি তোমায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এবং ছবি আঁকার ক্ষেত্রে একটা বিষয় বলে দিই, ছবি ধরো তোমার খাতা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার খাতার ক্ষেত্রে ধরো খাতা তোমাকে দেয়া হয়েছে, তো অঢেল পাতা থাকে, তো পাতা যত খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু নেওয়ার ক্ষেত্রে বলবো ছবি কখনো শেষের পেজে আঁকবে না, ছবি কখনো শেষের পেজে আঁকবে না। ধরো তোমার উত্তর লিখতে লিখতে এখানে উত্তর লিখছো, এখানে উত্তর লিখছো, লিখতে লিখতে এখানে শেষ হয়ে গেল, লাস্ট পাতা পড়ে আছে, এখানে ছবি আঁকবে না। ছবি যদি আঁকতে হয় সবসময় ভেতরের পাতায় ছবি আঁকবে। ঠিক আছে, বা যদি মনে হয় লাস্ট পাতা পড়ে গেলে এক্সট্রা একটা পেজ নিয়ে নেবে, সেখানে ছবিটা আঁকবে, যাতে করে সেই পাতাটা ভেতরে দিতে। বলতে কেন স্যার? কারণ হচ্ছে ছবিটা তুমি কিন্তু পেন্সিলে আঁকছো, পেন্সিলে ধরো তুমি যখন লাস্ট পাতায় যখন ছবিটা আঁকছো, ধরো এবার খাতাটা নিয়ে কেউ টেবিলে এরমভাবে ফেললো, ধরো তোমার খাতাগুলো তো বাঁধে একসাথে, বেঁধে গুছিয়ে টুছিয়ে নিয়ে যায়, ধরো তোমার ছবি লাস্ট পাতায় আছে, সেই ছবিটা যদি কোনো টেবিলে এরমভাবে পড়ে লাস্টটায়, কিন্তু সেটা ঘষা খেয়ে ছবিটা নোংরা হয়ে যাবে। বোঝাতে পারলাম প্রত্যেককে? ঘষা খেয়ে কিন্তু ছবিটা নোংরা হয়ে যেতে পারে। তাই ছবি কখনো শেষ পাতায় আঁকবে না। যদি শেষ পাতা চলে আসে, পাতাটাকে একটা স্ট্রোক দিয়ে কেটে দেবে, ঠিক আছে, পিটিও লিখে দেবে, PTO ক্যাপিটালে, তারপরের পাতায় কিন্তু ছবিটা আঁকবে। ক্লিয়ার সবার কাছে এটা? বেশ, চলো। তো এই হলো আঁকার গল্প। এইবার ঢুকবো পরীক্ষার দিনের গল্প। ওকে, তো 9 ফেব্রুয়ারি পরীক্ষা, 11:45 থেকে পরীক্ষা শুরু, 3টে পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 9 ফেব্রুয়ারি লাইফ সায়েন্স পরীক্ষা। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই অবশ্যই একটা তো টেনশন কাজ করে প্রত্যেকের ক্ষেত্রেই, আমি জানি। এবং এই অয়ন বলছি এখনই এক্সাম দিচ্ছি, তো চলো এখন একটু প্র্যাকটিস করিয়ে দিই, একটা মক এক্সাম হয়ে যাক, তাই না? একটা মক এক্সাম হয়ে যাক, কিভাবে পরীক্ষার গল্প আসে। তো পরীক্ষার দিন সকালে, যে কোনো পরীক্ষার দিন হতে পারে, বা লাইফ সায়েন্স ধরে নাও, পরীক্ষার আগের দিন, আবার বলছি এবার শুরু করছি, কথাগুলো ভালো করে শুনে নাও, প্রত্যেককে বলবো মন দিয়ে শোনো কথাগুলোকে। পরীক্ষার কটা দিন বাড়িতে কোনো রকমভাবে কোনো ঝামেলা করবে না, যাতে না কোনোভাবে তোমাদের মানসিক কোনো রকম প্রেশার তৈরি হয়। ঝামেলা ঝাঁটি কিচ্ছু করবে না, যা দেবে তাই খাবে, জল বেশি করে খাবে, খুব একটা বেশি রাত অবধি জেগে পড়বে না। আবার বলছি, সেই বিষয়গুলো নিয়েই পড়বে যেগুলো খুব একটু কঠিন বলে মনে হয় আরেকবার দেখে নিলে ভালো হয়, সেগুলো পড়বে। বাকি যা পড়া এই সপ্তাহের মধ্যে পড়ে নাও, কারণ খুব সম্ভবত 9 তারিখের পরীক্ষা, তার আগের দিন বোধহয় ম্যাথ আছে না? 8 তারিখে ম্যাথ আছে না পরীক্ষা? 8ই ফেব্রুয়ারি ম্যাথ না ফিজিক্যাল সায়েন্স কি আছে? হ্যাঁ, ম্যাথ রয়েছে। তো ম্যাথের পরে মোটামুটি ম্যাথের নিয়ে তো অনেকটু চাপ থাকবে প্রত্যেকের কাছে। তো ম্যাথের মানে দিয়ে পরীক্ষাটা দিয়ে এসে যার যার বাড়ি ঢুকবে, হাত পা মুখ ধুয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নেবে, নিয়ে একটুখানি রেস্ট করে কিন্তু প্রথমে কিন্তু বসে যাও, কি নিয়ে? প্রথমে কিন্তু নিয়ে বসে যাবে যে প্রশ্নগুলোকে তোমাকে আগে দেখে যেতে হবে, মনে হবে যেগুলো আরো একবার দেখে নেওয়ার প্রয়োজন, সেগুলোকে দেখে নেবে খাতা থেকে উল্টে পাল্টে। আশা করছি সবার খাতা রেডি হয়ে গেছে, প্রশ্নোত্তর লেখার খাতা বাড়িতে লিখে অভ্যাস করেছো। তো নতুন করে কিছু পড়তে তখন যাবে না, যেগুলো পড়েছো অর্থাৎ খাতা দেখে পড়ো, টিউটোপিয়া নোটস দেখে পড়ো, বা ধরো ডিজিটাল সহায়িকা দেখে পড়ো, যেগুলো পড়ে অভ্যাস করেছো সেগুলোকেই কিন্তু সেদিন রাতে দেখে নেবে, লাস্ট মিনিটে বুলিয়ে নেবে জায়গা থেকে দাঁড়িয়ে। যেগুলো ধরো খুব সহজ, যেগুলো গ্রিপে রয়েছে, সেগুলোকে মানে একটুখানি কি করবে, মানে রাতের দিকে পড়ার চেষ্টা করবে, যখন ধরো এনার্জিটা একটু লস হয়ে আসছে, হয়তো পাচ্ছি না, ঘুম পাচ্ছে, তখন যেগুলো সহজ সেগুলোকে দেখে নেবে।
যে জাস্ট একবার চোখ বোলালেই হয়ে যাবে। হয়ে গেল গল্প। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, দেরি করবে না, আবার বলছি, শীত পড়ুক আর যাই পড়ুক, ঘড়িতে অ্যালার্ম দাও, বাবাকে বলে রাখো, মাকে বলে রাখো, পাশের বাড়ির মোড়ক আছে তাকে বলে রাখো, সে ডাকবে, কিন্তু ঘুম থেকে সকালেই উঠবে। সকালে উঠবে, ঘুম থেকে উঠবে, একটু পায়চারি করবে, হালকা এক্সারসাইজ করলে করতে পারো, কারো ছাদ থাকলে ছাদে, উঠোন থাকলে উঠে একটুখানি ঘুরবে, হালকা পায়চারি করবে। করার পর সমস্ত তোমার পেন যে পেন তোমরা ব্যবহার করবে মূলত মাধ্যমিকের জন্য, কিন্তু ব্ল্যাক এবং ব্লু কালির ডট পেন বা জেল পেনকে ব্যবহার করতে বলা হয়। আকাশি রঙের পেনও ব্যবহার করতে পারো, কিন্তু আকাশি রঙটা যেহেতু হাইলাইট হয় না বলে অনেকে করে না। বাট ব্ল্যাক আর ব্লু ছাড়া কিন্তু অন্য কোনো পেন ব্যবহার করবে না। এবার বক্তব্যের বিষয় হচ্ছে, পরীক্ষার আগের দিন বা 2-3 দিন আগে কাকা, জ্যাঠা, মামা, চাচা, নানা, নানি সবাই মিলে কিন্তু তোমাকে একটা পেন গিফট করবে। হ্যাঁ, একটা এই গিফট করবে। তো পেন যাই গিফট করুক না কেন, নতুন পেনে কিন্তু পরীক্ষা দেবে না। কি বললাম? নতুন পেনে কখনো পরীক্ষা দেবে না। নতুন পেনে তোমরা দেখেছো, নতুন পেনে প্রথম লিখতে গেলে কিন্তু খসখসে হয় লেখাটা, স্ট্রোকটা ভালো করে পড়ে না, ফ্রিকশনটা বেশি হয়। নতুন পেনে পরীক্ষা দেবে না। যে পেনে লেখা অভ্যস্ত, যে যেরকম পেনে, যে জেল পেনে হতে পারে, ডট পেনে হতে পারে, সেই পেন 3-4টে বেশি করে কিনে নাও, এবং সেই পেন দিয়ে কিন্তু এই যে আজকে 16 তারিখ থেকে শুরু করে ওই 1 তারিখ পর্যন্ত যা লেখালেখি করবে সমস্ত কিন্তু সেই ধরনের পেনগুলো দিয়েই লিখবে, যে পেন দিয়ে তুমি মাধ্যমিক পরীক্ষায় লিখতে চলেছো। অন্য কোনো পেন নেবে না। সে নতুন পেন ইউজ করলে এখনই কিনে নাও, এখনই ভালো করে লেখাটা অভ্যেস করো, যাতে করে পেনটা হাতে সেট হয়ে যায়, পরীক্ষার সময় যাতে না কোনো সমস্যা তৈরি হয়। কারণ পরীক্ষার সময় নতুন পেনে লিখতে গেলে সমস্যা হয়, হাত ঘামে, শীতকাল অনেকের দেখবে হাত ঘামবে। তো যদি কেউ চাও গ্রিপারওয়ালা পেন ইউজ করতে পারো, যেটা যেমন সুবিধে। হয়ে গেল। আচ্ছা, জিজ্ঞেস করছো যে স্যার কটায় ঘুমোবো, কটায় উঠবো? দেখো, ঘুম আর ওঠার ক্ষেত্রে আমি বলবো যে তাড়াতাড়ি ঘুমোতে যাও, 12টা-1টার মধ্যে শুয়ে পড়ো, মোটামুটি সকাল 7টার মধ্যে উঠে পড়ো, এটাই সব থেকে বেস্ট হবে। কারণ সকালে উঠে চাইলে তুমি 1-2 ঘন্টা আর একবার দেখে নাও, পড়াটা দেখে নাও, একবার রেডি করে নাও, তারপর রেডি হতে চলে যাও। এরপর গল্প হচ্ছে, তুমি পেন নিচ্ছ, ডবল করে পেন নেবে। যদি নীল পেনে লেখো 2 কি 3টে নীল পেন নেবে, কালো পেনে লিখলে 2 কি 3টে কালো পেন নিচ্ছ। তার সাথে কম্পাস নেবে, কারণ কোনো ছবি, প্রাণী কোষের ছবি আঁকার সময় কিন্তু কম্পাস লাগে। যদি মনে হয় কম্পাস খুঁজে পাচ্ছি না, যদিও পেয়ে যাবে কারণ আগের দিন ম্যাথ পরীক্ষা, যদি মনে হয় কম্পাস নেই, সেরাম হলে কি করবে, বাড়িতে কোনো শিশির যে ঢাকনা আছে, বয়ামের ঢাকনা, ছোট ছোট ঢাকনা হয়, বোতলের ছিপি, এই যে বোতলের ছিপি, বয়ামের ঢাকনা, এইগুলোকে নিয়ে যাবে, এই গ্যাজেটগুলোকে নিয়ে যাবে অবশ্যই, কিন্তু অন্যান্য কোনো বিষয় নিয়ে যেও না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি বলছি। অন্য কিছু নিয়ে যেও না, কিছু লেখালেখি করে নিয়ে যেও না, কিন্তু মুশকিল হয়ে যাবে। গোল করার জন্য এগুলোও কিন্তু ইনস্ট্যান্ট কাজে লাগে কম্পাসের থেকে। হলো, পেন্সিল নেবে, পেন্সিল ছোলার যে কল শার্পনার সেটাকে নিচ্ছ, রাবার নিচ্ছ, পেন্সিল ভালো করে দেখে নেবে কোন, বিশেষ করে HB পেন্সিলে না আঁকাই ভালো, 2B পেন্সিল ব্যবহার করবে, অপ্সরা ব্যবহার করতে পারো। রাবার নিচ্ছ, স্কেল নেবে, ছোট স্কেল নেবে এবং বড় স্কেল নেবে। ছোট স্কেলটা পয়েন্টিং এর জন্য কাজে লাগতে পারে, বড় স্কেলটা কিন্তু খাতায় লাইন টানার জন্য অনেকটা সুবিধা করে দিতে পারে। বা একটা স্কেল নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু বড় স্কেল নিয়ে পরীক্ষার হলে ঢুকছো। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু গুছিয়ে নিলে, জল নিলে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড ভালো করে দেখে নেবে, অ্যাডমিট কার্ডটা অবশ্যই ব্যাগে পুরবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং যদি কোনো মনে হয় যে যেতে যেতে কিছু জিনিস হয়তো পাতা উল্টে দেখে নেবো, তো অনেকে দেখবে দেখে এরমভাবে, এত লেখা আমি দেখি মাঝে মাঝে অনেকে আছে পুরো জাবদা খাতা নিয়ে গাড়িতে উঠে দেখছে এইভাবে, আচ্ছা এইভাবে, আচ্ছা এইরকম। তো আমার তো মনে হয় না ওই সামান্য 1 ঘন্টা রাস্তার মধ্যে অতগুলো পড়া একসাথে দেখা নিতে। তবু যার যেরকম সুবিধা হয় সেরকম করে নাও, যাতে করে পড়াটা মনে করা যায়, সেই রকম একটা পন্থা অবলম্বন করে নাও। এইবার যেহেতু প্রথম পরীক্ষা নয় জীবন বিজ্ঞান, তাই একটু পরীক্ষার হলের সাথে তোমাদের অ্যাডাপ্ট করে নিতে পারবে, তোমরা অভিযোজিত হয়ে যাবে আস্তে আস্তে, অ্যাক্লিমাটাইজ হয়ে যাবে, মানে নিতে পারবে। তো সেক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু অসুবিধা হবে না। হ্যাঁ, জয়শ্রী বলবো সব কিছু। তো সেক্ষেত্রে পরীক্ষার হলে ঢুকলে, নিজের জায়গাটা দেখলে, সেখানে বসলে, অ্যাডমিট কার্ডটা রাখলে জায়গা থেকে দাঁড়িয়ে। এইবার তোমাদের সামনে দেওয়া হচ্ছে কি, খাতা দেওয়া হবে। ভালো করে দেখ, খাতা দেওয়া হলো। খাতার ক্ষেত্রে প্রথম যে গল্পটা বলবো, খাতায় আগে লাইন টানতে যাবে না। খাতায় আগে লাইন টানতে
কোনোভাবে কিন্তু যাবে না। ঠিক আছে, খাতা পাওয়ার পর একটা স্যাম্পল খাতা এখানে আমি রেখেছি, ফ্রন্ট পেজ কীরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে 2000 মোটামুটি 20-22-এর মতো খাতা। তো এইখানে এরকম দেখতে হয় যে লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা। যদি এরকম লেখা থাকে তাহলে দেখো এখানে যেটা বলা আছে, জাস্ট এ মিনিট, তার বড় হবে না। তো এখানে দেখো সেকেন্ডারি এক্সামিনেশন 2024, ঠিক আছে, 2024 এখানে তুমি লিখে দিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবার সাবজেক্ট মানে কি? সাবজেক্ট তুমি ইংলিশে লিখতে পারো, বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার মনে হয় প্রশ্নপত্রের মধ্যে সেক্ষেত্রে ইংলিশেও লেখা থাকবে, ইংলিশেও লিখতে পারো, বাংলা বললে বাংলাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার মনে হয় ইংলিশে লেখাটাই ভালো। ঠিক আছে, তো কি লিখবে? লাইফ সায়েন্স। কি লিখছো? LIFESCIENCE, লাইফ সায়েন্স। গোটা গোটা করে লিখবে, ক্যাপিটাল লেটারে লিখবে। ক্যাপিটাল লেটারে কেন লিখতে বলি? সবার হাতের লেখা সমান নয়। ক্যাপিটালে লিখলে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেট গোটা গোটা করে দেখা যায়, বুঝতে সুবিধা হয়, ভুল হবে না। ঠিক আছে, পেপার কিছু লেখার দরকার নেই, পেপার তোমাদের নেই। নেম এবার তুমি চলে এসো এই জায়গা থেকে দাঁড়িয়ে। ঠিক আছে, এই জায়গা থেকে নেম চলে আসবে। ধরো এখানে তোমার বলছে যে, ধরো আমি লিখছি আমার নাম এখান থেকে, যে আমি পরীক্ষা দিচ্ছি দেবজ্যোতি পাত্র, তাই তো, DEBAJYOTIPATRA। ঠিক আছে, নাম এখানে লিখবে। ঠিক আছে, কোথাও কিন্তু স্কুলের নাম লিখবে না, কোথাও স্কুলের নাম লেখার জায়গাও নেই, লিখবে ওনার নাম। অ্যাডমিট কার্ড দেখে লিখবে, হুটোপাটা একদম করবে না। খাতা পাওয়ার পর পাশের বন্ধু বান্ধব অন্য স্কুলে সিট পড়তে পারে, সেখানে কিন্তু দেখবে ঝপঝপ করে সে লাইন টানছে, টানুক, কোনো অসুবিধা নেই। তোমরা আগে খাতাটা ফিল আপ করবে ঠান্ডা মাথায়, কারণ এইখানে কিন্তু ভুল হয়ে গেলে সমস্ত খাটনি জলে, সমস্ত খাটনি কিন্তু জলে। ঠিক আছে, লিখলে রোল নাম্বার দেখবে অ্যাডমিট কার্ডে রোল এবং নাম্বার দুটো আলাদা করে দেওয়া আছে। রোল এবং নাম্বার যেরাম যার আছে লিখে দিচ্ছ। আমি XX দিলাম, এখানে কিন্তু অবশ্যই লিখে দিচ্ছ যেরাম যা রোল নাম্বার আছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার একটা পাবে অ্যাডমিট কার্ডের মধ্যে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটাকে লিখে দিচ্ছ। এবং তোমরা দেখে নেবে অফ 2020, মানে কবে রেজিস্ট্রেশনটা হয়েছে। রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দেখে নেবে, অ্যাডমিট কার্ডে দেওয়া অবশ্যই থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পারলে কিন্তু নিয়ে যেও। কবে করা হয়েছে দেখে নেবে, এটা 2022-23 করা থাকবে, বা এখানে 2023 করা থাকবে, 23-24 করা থাকবে। ঠিক আছে, সেটা তোমাকে লিখতে হবে 2023-24 বা 22-23 হলো। আর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এটা সবসময় থাকে না দেওয়া। যদি দেওয়া থাকে কি লিখবে? অবশ্যই, আশা করছি সবাই এখানে বেঙ্গলি মিডিয়াম, তাহলে অবশ্যই কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কি লিখছো? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বেঙ্গলি। এবার ধরো কেউ ইংলিশ মিডিয়াম, সে ইংলিশে লিখবে, ইংলিশ লিখবে, বেঙ্গলি মিডিয়ামে কিন্তু দিচ্ছে। তাহলে এই হলো তোমার খাতায় প্রথমে যা তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে তোমার আর কোনো কাজ নেই, এরপরে সমস্ত ইনস্ট্রাকশনসগুলো দেওয়া আছে। ইনস্ট্রাকশনের গল্প যা বললাম ওইগুলোই তাই। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক জায়গায় লেখো, পাতার দুদিকেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আর নেক্সট যেটা বলা আছে এখানে, বাকি বলা আছে যে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়া যাবে না, প্রত্যেকটা পাতার দুদিকে লিখতে হবে। নেক্সট পাতা যখন তোমরা নেবে, ধরো এই খাতা লেখার পর যদি নেক্সট কোনো পেজ নাও, তাহলে কিন্তু অবশ্যই সেই পেজের মধ্যেও কিন্তু তোমার এরকম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম লেখার জায়গা থাকবে, সেটা অবশ্যই কিন্তু লিখে নেবে যদি কোনো নেক্সট পেজ নিচ্ছ কি নিচ্ছ না। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং যখন ধরো নেক্সট পেজ, ধরো লেখা হয়ে গেল পুরো পেজে, ধরো নেক্সট পেজ নিচ্ছ, নেক্সট পেজ নেওয়ার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবে, নেক্সট পেজ নেওয়ার সঙ্গে সঙ্গে পেজের মাথার ওপরে একটা ছোট্ট করে 1 লিখে দেবে। 1 মানে এটা 1 নম্বর পেজ। বলে কেন স্যার? কারণ ধরো তোমরা হয়তো কারো হাতের লেখা খুব বড় বা অনেকটা লিখতে হচ্ছে, মাল্টিপল পেজ দরকার, তখন কিন্তু তোমাদের শেষ মুহূর্তে খাতা বাঁধতে গিয়ে পেজ গুলিয়ে যেতে পারে। কারণ শেষ মুহূর্তে কিন্তু যিনি রয়েছেন গার্ডে, তারা কিন্তু খুব যেই খাতা দাও করে। সেই জন্য অবশ্যই যতগুলো পেজ নিচ্ছ পরপর, এটা প্রথম পেজ নিলে 1 নম্বর দেবে, দ্বিতীয় পেজ নিলে 2 নম্বর দেবে, তৃতীয় পেজ নিলে 3 নম্বর দেবে। ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, এরপরে চলে আসবো কি? এরপরে চলে আসবো হচ্ছে লাইন টানার গল্পটা। দেখো লাইন টানার যে গল্পটা থাকবে সেটা হচ্ছে যে, ধরো একটা নেক্সট পেজ নেবো, এক্ষেত্রে কি বলবো যে ধরো খাতা তো এরকম রয়েছে,
ধরো খাতা এরকম রয়েছে, তাই তো, এরকম খাতা রয়েছে। তো এবারে যখনই লাইন টানার গল্প চলে আসবে তাহলে কি করবে, লাইন তুমি ওপরের দিকে টানবে, এখান থেকে ওপরের দিকে লাইন টানলে এবং বাঁ দিকে লাইন টানলে একটুখানি ছেড়ে, ঠিক আছে, 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মোটামুটি ছেড়ে বাঁ দিকে লাইন টানলে এরম ভাবে জায়গা থেকে দাঁড়িয়ে সোজা লাইনটাকে টেনে দিলে। ডান দিকে লাইন না টানলেও চলে, যদি মনে হয় ডান দিকেও টানতে পারো, ছোট করে টানবে, এটার থেকে অত বড় নয়, ছোট করে ডান দিকে কিন্তু লাইন টেনে নেবে। যদি কারো মনে হয় লাইন টানবে না, পাতা মুড়ে নিতে পারো। কেন বলে, কারণ যাতে না লেখাটা বেরিয়ে যায়। লাইন টানবে পেন্সিল দিয়ে, জয়শ্রীকে বলবো লাইন টানবে পেন্সিল দিয়ে, পেন দিয়ে লাইন টানতে যাবে না। তার মানে কি বললাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বিষয় সমস্ত কিছু ফিল আপ করার পরে এর পরবর্তীতে কিন্তু তোমায় কি করতে হবে, আর একবার দেখে নেবো এটাকে। বেশ, এখানে আর কিছু বলার কি মিস করে গেলাম না, এখানে আর কিছু তোমার কিছু কাজ নেই এই জায়গা থেকে দাঁড়িয়ে, বাকি ওনাদের কাজ। তো তারপরে কিন্তু লাইন টানতে শুরু করবে, নিচে টানবে না, না নিচে টানতে পারো, আমি বলবো টানার দরকার নেই, কারণ অনেক জায়গা খেয়ে নেয়, ফালতু ফালতু করে লাভ নেই। এই 3 দিক টানলেই যথেষ্ট, মানে এই 2 দিক টানলেই হয়, আর দরকার নেই বক্স করে, ঠিক আছে। সময় হয়তো পাবে না, এবার ডিপেন্ড করছে, সময় পেলে করবে, নাহলে করবে না, অসুবিধা কি আছে। ওকে, তো লাইন টানার পরে এইবার গল্প হচ্ছে খানিকক্ষণ তোমাদেরকে চুপ করিয়ে বসিয়ে রাখবে, ঠিক আছে। এবার তুমি চারিদিকে দেখবে যে ও খাতায় লাইন টানছে, ও একটু হাসছে, মিড়িমিড়ি হাসছে, সে হয়তো এরকম প্রণাম করছে, কেউ হয়তো বলছে যে যাতে প্রশ্নটা সোজা, কেউ হয়তো হাত ফাত এরকম ঘষছে আস্তে আস্তে, হ্যাঁ কি হবে কি হবে, এরবারে কি প্রশ্ন পাবো। এবার প্রশ্ন নিয়ে এলো, প্রশ্ন নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ 15 মিনিট তোমাকে দেওয়া হবে, অসুবিধে কিছু নেই। কিন্তু হ্যাঁ 15 মিনিট দেওয়া হলেও যারা ধরো শেষের দিকে সিট পড়ছে তারা হয়তো সময়টা একটু কম পাবে, পরে গিয়ে সময়টা পুষিয়ে যাবে, অসুবিধা নেই। তো এবার প্রশ্ন চলে এলো, প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে সবাই তাকালো, যে গেট থেকে প্রশ্ন নিয়ে ঢুকছে সেখানকার স্টাফ প্রশ্ন নিয়ে এবার পরপর দেয়া শুরু করলো। 2 জন টিচার আছেন, 2টো রো থেকে এদিক ওদিক করে দেয়া শুরু হচ্ছে, সবাই পরপর দাঁড়িয়ে ফেললে প্রশ্ন পেয়ে গেলে, ঠিক আছে। তো প্রশ্ন পেয়ে যাওয়ার পরে প্রশ্ন যখন সাথে যখন আসছে, ঠিক আছে, প্রশ্নটা নেওয়ার পর প্রথমে তো প্রচুর লেখা থাকে, 90 নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে, বহিরাগত পরীক্ষার্থীর জন্য এইটা, এমসিকিউ প্রশ্ন সবকটি উত্তর লিখতে হবে, এইগুলো চললো। যদি প্রথম এমসিকিউ প্রশ্নটা দেখে মনে হয় এটা পারবো, তাহলে তো ভাই কনফিডেন্সই আলাদা, তাহলে তো কনফিডেন্স লেভেলই আলাদা যে হ্যাঁ আমি এটা পারবো, ঠিক আছে। আর যদি মনে হয় না, প্রথমে কি করবে, চুপচাপ, মানে আবার বলছি, সব বলে দিচ্ছি আমি, সমস্ত কিছু বলবো, ওয়েট করো অনিন্দ। প্রশ্ন নিলে চুপচাপ বসলে, ঠিক আছে, একটা গভীরভাবে শ্বাস নেবে, প্যাটার্ন ফলো করো আমার, একটা গভীরভাবে শ্বাস নিলে, যে যা করে করুক, অনেকে আছো দেখবে এই ভাই কি হবে এটা বললা এইটা পরে আমি বলছি, যদি মনে হয় হলে কোনো পরীক্ষার্থীকে মানে বন্ধুদেরকে সাহায্য করবে, আমি বলছি করতে পারো, কিন্তু এখন নয়, শেষ মুমেন্টে, এখন নয়। নিয়ে প্রশ্নটাকে উল্টাচ্ছ, ভালো করে প্রশ্নটাকে একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে, পড়বেই, 2 মিনিট হোক 3 মিনিট হোক ভালো করে দেখে নেবে। যে হুটোপাটা করে লিখতে থাকুক, লেখা হয়ে যাক, দেখার দরকার নেই। আমি জানি তোমরা দেখবে, আমি জানি মনে হবে যে ও লিখে ফেলছে, না, প্রশ্নটাকে দেখবে, ছোট প্রশ্নগুলো দেখবে, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে দেখবে। সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন কি বলেছে, আঁকাটা কি এসেছে, জাস্ট চোখ বুলিয়ে নেওয়া, একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে। এরপর প্রশ্ন নিয়ে শুরু করলে এখান থেকে, এরপরের গল্প কি পরপর বলে দিই। খাতা যখন পেলে এবার লেখা শুরু করলে, ঘন্টা পড়ে গেল, লেখা শুরু করছো। সেখানে গল্পটা কি না, গল্পটা হচ্ছে ধরো এবার এমসিকিউ শুরু করছো। এমসিকিউ এর ক্ষেত্রে এবার গল্পটা হচ্ছে যে পূর্ণ বাক্যে উত্তর লিখবে কিনা, অর্থাৎ জিজ্ঞেস করছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে নিচের কোন উদাহরণটিতে আমরা সেন্ট্রিওল খুঁজে পাই না। অপশন এ প্রাণীকোষ, অপশন বি উদ্ভিদ কোষ, অপশন সি উভয়তেই, অপশন ডি কোনোটি নয়। তাহলে কি লিখবো, 1 দাগের 1.1 দিয়ে এইভাবে লিখবো যে ধরো এরম ভাবে এলাম পরে, যে 1 দাগের এরকম লিখছো এখান থেকে দাঁড়িয়ে, এখানে পয়েন্ট করতে পারো, মনে হয় এখানে না করাটাই ভালো, এখানে তুমি করতে পারো 1 দাগের 1, ঠিক আছে। সেখানে কি আমি অপশন এ দিয়ে এরম ভাবে লিখে দেবো ছোট্ট করে উত্তরটা, নাকি পুরোটা লিখবো? জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো প্রশ্নটা লিখে উত্তরটা করতে হবে, ঠিক আছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কি লিখবে, ধরো যে প্রশ্নটা করলাম যে
নিচের যে উদাহরণে যেটা বলছে, উদাহরণ ধরো, উদাহরণে সেন্ট্রিওল অনুপস্থিত, তা হলো, এবার চলে এসো অপশন এ, সেটা হচ্ছে কি উদ্ভিদ কোষ, সেটা হলো কি উদ্ভিদ কোষ। ঠিক আছে, এই ফরম্যাটটা ফলো করবে, জাস্ট আ মিনিট। তো এই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এইভাবে, ঠিক আছে, যা যা রয়েছে এইভাবে কিন্তু পরপর 15টা প্রশ্নের তোমাকে উত্তর লিখতে হবে। এবার এই নিয়ে কিন্তু পরীক্ষার হলে জলঘোলা চলবে। এই স্যার কেউ উঠে জিজ্ঞেস করবেই, স্যার এটা কি পুরোটা লিখে লিখবো নাকি অপশনটা লিখবো? এবার যাকে জিজ্ঞেস করবেন তিনি বলতে পারবেন না, না দেখছি দাঁড়াও জিজ্ঞেস করে আসি। একদম কনফিউশনে যাবে না, যেটা বললাম ঝটপট হাত চালাবে, লিখে কিন্তু পুরো এইভাবে বিষয়টাকে তুমি লিখছো, যা যা লিখলো জায়গা থেকে দাঁড়িয়ে। এবার ধরো এরম ভাবে লিখতে লিখতে তোমার হয়ে গেল কি, তোমার 15 নম্বর চলে এলো, ঠিক আছে, 1.15 চলে এলো জায়গা থেকে দাঁড়িয়ে। উত্তরটা লেখার পর ধরো তোমার উত্তরটা হয়তো নেক্সট পাতার ক্ষেত্রে ধরো উত্তরটা এইখানে শেষ হয়ে গেল। উত্তর শেষ হয়ে যাওয়ার পর এবার তুমি নেক্সট ধরবে কি, ভিএসএ কেউ প্রশ্ন ধরবে। ভিএসএ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু গ্যাপ দেবে, এখানে গ্যাপ দেবে। যেমন পরীক্ষায় কি থাকবে বলা, পরীক্ষায় তোমায় কিন্তু বলা থাকবে বিভাগ খ এর গল্প, তাই তো ভিএসএ কেউ, তাহলে গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে লেখা শুরু করবে কি বিভাগ খ, প্রত্যেকটা বিভাগকে উল্লেখ করবে, যদি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক বিভাগ খ উল্লেখ করবে। বিভাগ খ উল্লেখ করার পর এইবার হচ্ছে নেক্সট গল্প কি, যে বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো। তাহলে কি লিখবে, 2-এর 1, 2-এর 1 কি ফরম্যাট বলেছে, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। যেটা বলছে সেটা কিন্তু পুরো সেন্টেন্সটা লিখবে, লিখে কিন্তু সেখানে শূন্যস্থান পূরণে শব্দটা কিন্তু বসাবে। ধরো যদি বেনি চান্স ধরো খবর যদি হয় রুমের মধ্যে যে না শব্দটা লিখলেও হবে, তাহলে লিখে দিতে পারো, অসুবিধে কিছু নেই। কিন্তু আমার মতামত হচ্ছে পুরোটা কিন্তু লিখে উত্তরটা করবে শূন্যস্থানের ক্ষেত্রে, ঠিক আছে। স্যার মধ্যে 5টা করতে বললে আমি যদি 6টাই, আচ্ছা এবার ঐশিক আমাকে জিজ্ঞাসা করছে যে ধরুন স্যার 6টা প্রশ্নের মধ্যে যদি 5টা করতে বলা হয়, যদি আমি 6টাই করে আসি তাহলে কি প্রবলেম হবে? দেখো প্রবলেম কিছু হবে না, সময় লাগবে। এটা অনেকের টেন্ডেন্সি থাকে যে এক্সট্রা করে দিয়ে চলে আসবো। দেখো এক্সট্রা করে দিয়ে চলে এলে এক্সট্রা নম্বর পাওয়া যায় না, কারণ প্রত্যেকটা প্রশ্নের নম্বর গোনা হয়, মানে কারণ পরীক্ষার খাতা দেখার পরে যিনি খাতা দেখছেন যোগ করে দিয়ে দেন। এবং দেখো এখানটা যে ক্ষোভটা ছিল না, এখানে কোয়েশ্চেন নাম্বারগুলো দেওয়া থাকে পরপর, মার্কস থাকে, কোয়েশ্চেন নাম্বার মার্কস, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন নাম্বারে কত মার্কস প্রত্যেকটা কাউন্ট করা হয়। এখানে পরীক্ষা দেখার পরে যিনি স্ক্রুটিনি করেন তিনি নাম্বারগুলোকে যোগ করেন। তাই সেক্ষেত্রে 6টা তুমি তোমার হাতে সময় থাকলে তুমি লিখতে পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু সেটা দেখবে কিন্তু পাশে কিন্তু লিখে দেবে এক্সট্রা বলে, নম্বর কাটবে না, সে নিয়ে কোনো চিন্তা নেই, নম্বর কাটবে না, কিন্তু সময় থাকলে লিখতে পারো। আমি বলবো এক্সট্রা না করাটাই বেটার, শুধু সময় করে লাভ নেই। তার থেকে বরং যতটা লিখেছ একবার ভালো করে মিলিয়ে নাও, সেই সময় দিয়ে আঁকাটা ভালো করে করো, এই সময় দিয়ে ভালো করে পয়েন্ট করে লেখো, এগুলো মাথায় রেখো, ঠিক আছে। বেশ, এটা হলো জায়গা থেকে দাঁড়িয়ে, ওকে। বিভাগ খ লিখে দিলে এবার বক্তব্য হচ্ছে, ধরো এখানে 15খানা প্রশ্ন আছে বিভাগ ক এর ক্ষেত্রে। কি ছিল বিভাগ ক এর ক্ষেত্রে, এটা উপরে লিখবে না, লিখলাম আমি এখানে ক এর ক্ষেত্রে 15টা প্রশ্নের মধ্যে হয়তো দেখবে একটা প্রশ্ন তো পারছি না, মনে পড়ছে না, জায়গা ছেড়ে দেবে, ঠিক আছে। দেখো ভুল হলে, একটু ভুল হলে মেকআপ হয়তো বলতে কোন প্রশ্নের ক্ষেত্রে বলো, একটু ভুল হলে মেকআপ বলতে কি বলছো বলো, তো জায়গা ছেড়ে দেবে, তাহলে পরে যদি মনে পড়ে তখন তুমি উত্তরটা লিখে দিচ্ছ। কিন্তু বিভাগ ক এর ধরো 2টো প্রশ্ন করতে ভুলে গেলে সেটা 5টা পাতার পরে গিয়ে কিন্তু না করাটাই ভালো। কেন? যিনি খাতা দেখছেন তার কিন্তু দেখতে অসুবিধা হতে পারে। তাই বলা হয় যখন প্রত্যেকটা বিভাগ ধরছো সেই বিভাগের প্রশ্নের উত্তরগুলো একেবারে একসাথে লেখো। যদি মনে হয় মনে পড়ছে না, জায়গা ছেড়ে দাও, কারণ তুমি তো জানো যে 2 নম্বরের উত্তর মানে আমার এতটা জায়গা লাগবে, আইডিয়া, জায়গা ছেড়ে দাও, জায়গা ছেড়ে নেক্সট প্রশ্নে যাও, কিন্তু জায়গাটা ওখানে কিন্তু রেখে দাও। কিন্তু কখনোই একটা বিভাগের প্রশ্ন এদিক ওদিক কিন্তু করবে না,
মানে যিনি খাতা দেখেন কিন্তু খুব কিন্তু অসুবিধা হয় এবং তিনি কিন্তু বিরক্ত হয়ে যান। গল্পটা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরের গল্প হচ্ছে ধরো যদি পাঠ প্রশ্ন থাকে না, যে একটা পাঠ প্রশ্ন 3+2 বা 2+3 এরকম থাকে, তো পাঠ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা আলাদা প্যারাগ্রাফ করবে। পাঠ প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা কিন্তু প্যারাগ্রাফ তোমায় করতে হবে। এটা একটা হয়ে গেল পাঠ প্রশ্ন। নেক্সট পেজ দিয়ে কিন্তু আলাদা প্যারাগ্রাফ তোমায় করতে হবে এবং প্রত্যেকটা ধরো বড় প্রশ্নের ক্ষেত্রে বা ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা করে হেডিং দেবে। যেমন ধরো একটা প্রশ্ন বলছি 2023-এর প্রশ্নটা করা হচ্ছে এইভাবে যে জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। তাহলে এখানে হেডিং কি দেবে? এটা প্রশ্নটা কত নম্বরে ছিল 4.4। তো 4.4-এ হেডিং কি দেবে? যে জিরাফের গলা, ভালো করে বোঝো, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এই লেখাটা আমি মুছে দিই এখানটা, ক্ষেত্রে ডারউইনের ব্যাখ্যা। আমি কিন্তু লালে লিখছি, লালে একদম লিখবে না, খুব সাবধান। ডারউইনের ব্যাখ্যা কোলন দেওয়ার পর এরপর তোমাকে লেখা শুরু করতে হবে। কিভাবে লেখা শুরু করবে? এইখান থেকে লেখাটা শুরু করো, এইখান থেকে শুরু করো, লেখাটাকে লিখে এদিকে চলে আসো, ঠিক আছে? লেখো, মানে যেখানে হেডিংটা দিচ্ছ, হেডিং শেষ হওয়ার পর এই জায়গা থেকে লেখাটা। কেন স্যার? দেখতে ভালো লাগে, খাতাটা খুব সুন্দরভাবে সাজে। কিরকম? এই জায়গা থেকে আর একটা ছোট্ট করে দিয়ে দিই, দেখে নাও কি সুন্দর লাগবে খাতা। ধরো একটা বড় প্রশ্ন তোমাকে দিয়েছে, তোমার নিজেরই ভালো লাগবে। দেখো ভালো করে, ধরো আমি লাইনটা এখানে টেনে ফেললাম, এখানে নীল পেনে একটা পেন্সিলের করবে, অবশ্যই ওপরের দিকে লাইন টানলাম, এই সাইডের দিকে লাইন টানলাম, এই জায়গা থেকে দাঁড়িয়ে। চাইলে ডান দিকে টানতেও পারো, ছোট করে নাও টানতে পারো, হয়ে গেল। এবার সেখানে আমি করলাম যে 4.5 হলাম, ঠিক আছে। এখানে হয়তো লিখলাম যে পৃথকী ভবনের সূত্র, সাপোজ বলছি পৃথকী ভবনের সূত্র, হলো, এই তো হলো। কোলন দিলে, আন্ডারলাইন কেউ দিতে পারো, এবং এটা কিন্তু অন্য কালিতে হলো। এইবার তুমি কালি চেঞ্জ করে ব্ল্যাকে চলে এসো। কোত্থেকে লেখা শুরু করবে? এইখান থেকে লেখা শুরু করবে। তো এবার এক জোড়া বিপরীতধর্মী লেখা শুরু করো। এক জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে, জীবের মধ্যে ঘটানো হলে এই হয় করে এখানে হলো এন্ড হলো দিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসো। তার পাঠ প্রশ্ন কি বলছে? ধরো একটা প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কি, ঠিক আছে। তাহলে কি করবে? বুলেট ব্যবহার, কারণ ধরো এর পাঠ প্রশ্ন হলে কি হবে? একটা বুলেট ব্যবহার করলে, একটা বুলেট দিলে কি লিখবে? বুলেটে হট ডাইলিউট স্যুপ, বানানটা দেখে নেবে। আন্ডারলাইন দিচ্ছ, স্ট্রেট লাইন দিতে পারো, অসুবিধা নেই, হলো। এই জায়গা থেকে দেওয়ার পর এবার তুমি লেখা শুরু করো, এখান থেকে লেখা শুরু করো যে বিজ্ঞানী এর মতে এই হয়েছিল সমুদ্রের মধ্যে, এটা ওটা সেটা নিয়ে দেখো। এইভাবে লিখবে, দেখো খাতাটা দেখতেই আলাদা হয়ে যাবে। যদিও খাতা সাজাবার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো নম্বর এক্সট্রা নেই, কিন্তু খাতাটা পরিষ্কারের ক্ষেত্রে নম্বর। আমি কখনোই এক্সপেক্ট করব না প্রত্যেকের হাতের লেখা ভীষণ সুন্দর হবে, হওয়াটা সম্ভব নয়, ঠিক আছে। কারো লেখা বড় বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এমনভাবে পরীক্ষায় লিখবে যাতে করে যিনি খাতা দেখছেন তার বুঝতে অসুবিধা না হয়, তাহলেই হবে। সঠিক উত্তর লেখা থাকলে ফুল মার্কস তোমাকে দেওয়া হবে, এই নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোন ছবিটা ইম্পর্টেন্ট, মাধ্যমিকের আর ছবি রুল না পেন দিয়ে, আমি এটা বলে দিয়েছি কোন ছবিগুলো ইম্পর্টেন্ট। তুমি ভিডিওটাকে রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে, দেখে নিচ্ছ। আর ছবি সবসময় কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে। ওকে, চল, এই গল্প হলো। এরপরের গল্প হচ্ছে কি, যদি বিজ্ঞানসম্মত নাম দেয় তাহলে কিন্তু আন্ডারলাইন মাস্ট করে দিলে, আশা করি জানো, আলাদা করে বলতে হবে না কিছু। তারপরের গল্প হচ্ছে কি, ধরো যদি ছবি দেওয়া হয়, ছবির ক্ষেত্রে যেটা বললাম, ছবি দিলে কিন্তু অবশ্যই ধরো একটা ছবি ধরো এখানে আঁকার দরকার পড়ছে। ধরো এখানে পাশে আরেকখানা ধরো আমি খাতা আঁকার চেষ্টা করলাম, ধরো মাধ্যমিকের খাতা যেমন হয়, আরেকখানা খাতা আমি আঁকছি, দেখে নাও, আঁকলাম। একইভাবে এখানে আমি লাইন টানবো পেন্সিলে,
ওপরে দেখো তোমার হয়ে আমি মোটামুটি পরীক্ষা দিয়ে দিচ্ছি আজকে, বুঝতেই পারছো একটা মক পরীক্ষা হয়ে গেল এখানে। তো এখানে দেওয়ার পরে এবার ধরো ছবির গল্প আসছে, ঠিক আছে। ছবির গল্প কি, প্রথমে তার নম্বর দিলে ছবির নম্বর কতই থাকে, 4.1-এ থাকে। তো 4.1 ছবি, ঠিক আছে। এখান থেকে দাঁড়িয়ে ছবি ওপরে নাম লিখতে পারো, তলায় লিখতে পারো, অসুবিধা কিছু নেই। ধরো হেডিং ছবি ওপরে দিলে ইউক্যারিওটিক ক্রোমোজোম, কি ইউক্যারিওটিক ক্রোমোজোম, ক্রোমোজোম পুরোটা লিখলে হলো। এইবার তুমি ছবিটাকে আঁকছো, আর ছবিটাকে আঁকার জন্য কি করবে, ধরো ক্রোমোজোম যেমন আঁকার তুমি একে একে ফেললে পরপর, ঠিক আছে। এই পুরোটা আঁকবো না, জাস্ট তোমাকে প্যাটার্নটা খালি দেখিয়ে দিচ্ছি খালি তোমাকে, ঠিক আছে। এই ছবিটা আঁকার পর পয়েন্টিংগুলো ওপর নিচে করছো, অ্যারো যদি খুশি দাও দাও, না দাও না দাও, যেটা আগে দেখিয়েছিলাম করলো। তখন নামটা তলাতেও লিখতে পারো যদি ওপরে না লিখে থাকো, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে চাইলে ধরো পয়েন্টিং পুরো হয়ে গেল, পুরো ছবিটাকে একটা বক্সের মধ্যে করে দিতে পারো যদি মনে হয়, যদি মনে হয় পুরো ছবিটাকে বক্সটাকে দেখতে ভালো লাগে, আর কিছু না, ঠিক আছে। যদি কেউ ধরো স্নায়ুকোষ আঁকছো, নিউরনের গল্প, তাহলে কি হবে এখান থেকে, খুব শর্টকাটে আমি দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। গল্প এখান থেকে পরপর চলো পয়েন্টিং টানো, এইভাবে এইভাবে এইভাবে, এখানে হয়ে যাও কোষ দেহ, এখানে হচ্ছে অ্যাকশন গল্প, পয়েন্টিং করে দাও এখান থেকে, তলায় ছবির গল্পটা লিখে দাও এখান থেকে। তো এইভাবে আঁকবে, কিন্তু কখনোই কিন্তু তুমি ছবিটাকে লাস্ট পাতায় আঁকবে না, ঠিক আছে। কোয়েশ্চেনের নম্বর আমি ভেতরের দিকে দিয়েছি, চাইলে কেউ এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেনের নম্বর কিন্তু এখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ভেতর দিকে, কারণ সেক্ষেত্রে কি হয় মাঝে মধ্যে খাতাগুলো মুড়ে, দেখবে যখন খাতাটা তোমাকে দেওয়া হবে দেখবে একটু কিন্তু সাইডটা তোমাকে মুড়ে নিতে হবে, মানে এখানে যে গ্যাপটা থাকে না ওটা কিন্তু মানে স্টেপল করা থাকে জায়গাটা, আর আঠা দেওয়া থাকে। তো অবশ্যই লাইনটা কিন্তু খাতায় একটু ছেড়ে টানবে, যাতে করে লাইনের ভেতরেও তুমি কিন্তু নাম্বারটা লিখতে পারো, বাইরে লিখলেও কোনো অসুবিধা নেই, দেখতে পাওয়া গেলেই হলো। যেটা হলো একটা প্যাটার্ন ফলো করো, ঠিক আছে। এই হলো গল্প। তাহলে এই সমস্ত লেখাগুলোকে লিখছো, লেখাগুলোকে রেডি করছো, এবং লেখা লিখতে লিখতে হঠাৎ করে কিন্তু দেখলে তোমার পাশের বন্ধুটি ঝপ করে একটা খাতা পাতা চেয়েও, স্যার পেজ দেবেন। হাতের লেখা ছোট হলে না, হাতের লেখা ছোট হোক বড় হোক কোনো অসুবিধা নেই, বোঝা গেলেই হবে, বোঝা গেলেই হবে। তো যেটা বলছিলাম, ধরো লেখা শুরু করলে 10 মিনিট হার্ডলি গেছে, 10 মিনিট যাওয়ার পর পাশের বন্ধুটি স্যার পেজ, আর গোটা হলের ছেলেপুলে দেখাচ্ছে আর ইচ্ছাটা লেখা হয়ে গেল এর মধ্যে। হতেই পারে তার হাতের লেখা হয়তো বড় বড় ছিল, হয়তো হাতের স্পিড বেশি, অসুবিধা নেই, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। নিজের লেখার ওপর ফোকাস করবে। যদি পাশে কোনো বন্ধু বাঁদরামো করে, এই ওয়ার্ডটা ইউজ করলাম, উচিত নয় তাও বললাম, যদি কেউ বাঁদরামো করে পরিষ্কার, যদি মনে হচ্ছে একবার যদি বললে সে থেমে যায়, দেন ওকে। যদি দেখো না বাঁদরামো করছে, সোজা স্যারকে বলুন যে স্যার আমার ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখুন, হলো। এবার হচ্ছে হল কালেকশনের গল্প, এটা বলা কোনোভাবেই উচিত নয়, আমি বলছি আনঅফিসিয়ালি লাস্ট দিন বলে। কখনো কখনো কোনো ছোট প্রশ্নের ক্ষেত্রে কিছু উত্তর হয়তো এদিক ওদিক থেকে চলে আসে আনঅফিসিয়ালি, বলা ঠিক না। সেটা যদি ধরো মনে হয় কোনো বন্ধু হয়তো পারছে না, উত্তর দিতে পারছে না, একটু বল না রে এরকম। দেখো গার্ড যদি কড়াকড়ি দেয় আর যদি দেখে ফেলে তাহলে তো তোমরা গেলে, বস কিচ্ছু করার নেই। যদি মনে হয় বলতে হবে, চলো বলেই দিই বন্ধু, তো প্রথমে অ্যালাউ করবে না, প্রথমে একদম অ্যালাউ করবে না। পুরো লেখা নিজের শেষ হবে, পুরো লেখাটা কমপ্লিট করবে, খাতা পুরো রেডি করবে, তারপর যদি কেউ জানতে চায়, তোমার যদি ইচ্ছা হয় যে একটু সাহায্য করেই দিই, তাহলে সাহায্য চাইলে করতে পারো, কিন্তু অবশ্যই দেখবে গার্ড কে দিচ্ছেন, যিনি গার্ড দিচ্ছেন যদি চোখে পড়ে যাও তাহলে বাবা তোমার খাতা ক্যান্সেল। তাই নিজের দায়িত্বে, নিজের রেসপন্সিবিলিটিতে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে কিন্তু পুরো কাজটা তোমাদের হলের মধ্যে কিন্তু করতে হবে। জলের বোতল মাস্ট, জলের বোতল কিন্তু নিয়ে যাচ্ছ, জল খেতে হবে। যদি বাথরুম পায়, ধরো ওয়াশরুম যেতে হবে কাউকে না কাউকে, লিখতে লিখতে প্রেশার পড়লো, খাতাটাকে পুরোটা বন্ধ করবে, বোর্ডের মধ্যে আটকাবে, বোর্ডটাকে উল্টে রাখবে। কি বললাম, বোর্ডের মধ্যে খাতাটা আটকে বোর্ডটাকে উল্টে রাখবে, প্রশ্নের উপর চাপা দেবে, দিয়ে তারপর ওয়াশরুম যাবে, তারপর এসে আবার লিখতে বসবে।
নেক্সট কি বলবো, কোনো রকম অসৎ উপায় অবলম্বন করবে না। সারা বছর ধরে তোমরা পড়াশোনা করেছো, সারা বছর ধরে বিভিন্নভাবে আমি তোমাদেরকে বিষয়টাকে বুঝিয়েছি, বিষয়টাকে নিয়ে আমরা ভেঙেছি, আবার গড়ে তুলেছি, ঠিক আছে। বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়েছে। টিউটোপিয়া তোমাদেরকে ডিজিটাল সহায়িকা প্রোভাইড করেছে, তোমাদেরকে নোট প্রোভাইড করেছে, ঠিক আছে। তোমাদেরকে তো চিন্তা করার কোনো কারণ নেই, প্রশ্ন যা আসবে লিখতে পারবে, কিন্তু এই কটা দিনের রিভিশনটা ভালো করে দাও। অনিন্দ জিজ্ঞেস করছো স্যার বোর্ড কি অ্যালাউ আছে? বোর্ড অ্যালাউ করবে, কিন্তু বোর্ডের মধ্যে ধরো যদি এত কিছু লেখা রয়েছে, হ্যাঁ, একটা মিকি মাউসের ছবি, কে একটা পাঠালো না, কে একটা পিকাচু পাঠালো আমাকে, পিকাচুর ছবি, হ্যাঁ, একটা বিয়ের ছবি, একটা কবিতার লাইন, অ্যালাউ করবেন। বোর্ড যদি নিয়ে যাও, ট্রান্সপারেন্ট বোর্ড দেখবে, প্লাস্টিকের পিভিসির বোর্ডগুলো হয় হালকা সবুজ কালারের, সেই বোর্ডগুলো কিন্তু তোমাকে অ্যালাউ করে দেবে। কিন্তু বোর্ড এবার ধরো যদি এরকম হলের মধ্যে এরকমও হয় যে কোনো স্টুডেন্ট হয়তো বোর্ডের মধ্যে লিখে নিয়ে গেছে, হয়তো সে ধরা পড়ে গেছে, তাহলে কিন্তু ওই রুমের গোটা স্টুডেন্ট যতজন আছে সবার কাছ থেকে কিন্তু বোর্ড কেটে নেওয়া হবে, কাউকে কিন্তু বোর্ড ইউজ করতে দেওয়া হবে না। সুতরাং ওই যেটা বলে না যে এক বালতি দুধে যদি 1 চামচ চোনা পড়ে গেলে কি হয়, খারাপ হয়ে যায়, গল্পটা কিন্তু তাই। তাই এই বিষয়টাকে একটু হ্যান্ডেল করে নিতে হবে ওই সময় দাঁড়িয়ে। এবং আরও যেটা ব্যাপার, অনেক সময় দেখবে পায়ের কাছে ছোট ছোট কিছু মানে 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 কি বলে জানো, আকাশ থেকে এসে চিট এসে পড়ে, তো ছোট ছোট কাগজের টুকরো এসে পড়ে, তো যখনই পায়ের কাছে থাকবে সোজা পা দিয়ে ঠেলে বার করে দেবে। বাই চান্স যদি টিচার দেখে ফেলেন তাহলে কিন্তু মুশকিল, তুমি কিন্তু প্রমাণ করতে পারবে না। তাই এই দিকগুলো একটু সামলে, একটু বাঁচিয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে পরীক্ষার হলে আবার বলবো, যে যেভাবে পড়ে যাচ্ছ, যে যেভাবে তৈরি করে যাচ্ছ, প্রশ্ন তোমরা কমন পাবে। যে যে সাজেশনসগুলো তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে কমন আসবেই আসবে, টিউটোপিয়ার তরফ থেকে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তোমাদেরকে রিভিশনটা করে যেতে হবে পরীক্ষার আগে। লিখতে অবশ্যই পারবে, পরিষ্কার করে লিখবে। এবং যদি মনে হয় ধরো একটা পাতায় ধরো লিখতে লিখতে এইখানে ধরো লেখাটা শেষ হলো না, তোমাকে নেক্সট পাতায় গিয়ে লিখতে হবে, তখন কিন্তু লেখার শেষে এইখানে তুমি লিখে দেবে কি না একটা ওয়ার্ড, তোমরা জানো PTO, P.T.O, এটা কিন্তু সমস্ত পাতায় লিখবে না। কখন লিখবে? প্লিজ টার্ন ওভার। কখন? যখন ধরো একটা প্রশ্নের উত্তর পুরোটা লেখা হলো না, খানিকটা উত্তর পরের পাতায় লিখতে হবে, তখন কিন্তু এই রেসপেক্টে আগের পাতায় তোমাকে PTO কথাটা মেনশন করে দিতে হবে। অনেকে কিন্তু আছো খালি লিখে যাও PTO, না, সেটা কিন্তু করো না, সেটা কিন্তু বিরক্তিকর, মানে না না জেনে করছো বলবে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। এইবার হচ্ছে যদি কেউ পরীক্ষার সময় যাও, পরীক্ষার সময় গিয়ে কেউ ফুল মালা এটা ওটা কাগজ, কেউ কারো দোয়া নিয়ে যাচ্ছ, যা খুশি নিয়ে যাও, কোনো অসুবিধে নেই। খাতা যেন পরিষ্কার থাকে। আমি দেখেছি নিজের চোখে, আমাদের স্যার বলতেন যে খাতা দেখবে কারো খাতা পুরো হলুদ হয়ে গেছে, এমন ফুল দিয়ে ঘষেছে খাতা পুরো হলুদ হয়ে গেছে, তো স্বাভাবিক বিষয়টা কেন একটা অস্বস্তিকর, একটু হাস্যকর না? তো সেরকম কোনো ব্যাপার নয়। যার যেরকম বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস অবশ্যই কাছে রাখবে। অবশ্যই মাথার ওপর কেউ না কেউ আছেন যিনি আমাদেরকে সেই শক্তিটা দেন, আমিও বিশ্বাস করি। কিন্তু অবশ্যই বলবো যে খাতা যেন পরিষ্কার থাকে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এক্সট্রা পেজ নিলে অবশ্যই গাঁট ভালো করে দেবে, ভালো করে গিঁট দেবে, 2-3 বার করে বাঁধবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করবে আধ ঘন্টা আগে পরীক্ষা শেষ করার, আধ ঘন্টা আগে বা মিনিট 20 আগে শেষ করে যতটা লিখেছো একবার মিলিয়ে নেওয়ার মাধ্যমে চেষ্টা করবে ধরো কিছু কিছু ওয়ার্ড হয়তো তুমি এক্সট্রা অ্যাড করো। যেমন দেখবে আমি যখন সাজেশন যখন করাতাম ভিডিওগুলো দেখবে আমি না এন্ড নোট দিতে বলতাম, এন্ড নোট মানে এই বড় প্রশ্ন লেখার পর একটা ছোট্ট করে ইনফরমেশনটাকে অ্যাড করিয়ে দেবে। সেই এন্ড নোটের জায়গায় ধরো একটু কোনো শব্দ আছে তাকে একটু আন্ডারলাইন করলে, একটু বোল্ড করে আন্ডারলাইন করবে, বোল্ড করে যাতে করে চোখে পড়ে। মানে খুব স্বাভাবিক ব্যাপার। ধরো 10 জন লোক একসাথে ড্রেস পরে যাচ্ছে রাস্তা দিয়ে পুজোতে, সরস্বতী পুজোর সময় যাবে। এবার ধরো কেউ ব্রাইট একটা কোনো ড্রেস পরে যাচ্ছে, একটা হলুদ লাল একটা তাহলে স্বাভাবিক তার দিয়ে কিন্তু চোখটা আগে পড়বে। তাহলে যিনি খাতা দেখছেন তার অ্যাটেনশনটাকে গ্র্যাব করার জন্য কিছু এন্ড নোট, যেটা স্পেশাল কিছু বৈশিষ্ট্য, সেগুলোকে যদি অ্যাড করতে চাও তাকে কিন্তু আন্ডারলাইন করে দেবে বা বক্স করে, যাতে করে পরীক্ষক যিনি দেখছেন ভাববেন যে না স্টুডেন্টটি কিন্তু জেনে বুঝে পড়েছে। ঠিক আছে? পিন দিও না, পিন একেবারেই দেবে না, পিন দেবে না, সুতো দেওয়া হয়। ঠিক আছে? সুতো দেওয়া হয়, পিন দিলে খাতা ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ,
যিনি পরীক্ষক মানে যিনি গার্ড দিচ্ছেন তিনি চাইলে পিন করবেন যদি অন্য কোনো অপশান না থাকে, কিন্তু সুতো দিয়ে কিন্তু খাতা বাঁধতে হয়। অবশ্যই বাড়িতে কিন্তু ফুটো করে নিয়ে সুতোটা চাইলে একবার গাঁট দিয়ে প্র্যাকটিস করে যেতে পারো, এটাও বলে রাখলাম। ঠিক আছে, তো এই বেশ কিছু কথা কিন্তু বলার ছিল তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য। আশা করছি পরীক্ষার হলে আর কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, যাই করো না করো, আমি আবার বললাম যে যদি সাজেশনসগুলো তোমরা দেখে যেতে পারো, পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। এবং মাধ্যমিকের পরে, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে টিউটোপিয়া অ্যাপে কিন্তু তোমাদের জন্য 11-এ কিন্তু তোমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে না, সুতো দিয়ে দেবো, একদম সুতো দেওয়া হবে, ওখানে সুতো তোমাকে প্রোভাইড করা হবে খাতা বাঁধার জন্য, অসুবিধা নেই। সেখানে কিন্তু তোমরা লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করছো। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমি থাকছি, বাংলা, ইংলিশ সমস্ত কিন্তু বিষয়গুলো থাকবে। তাই পরীক্ষার দেওয়ার পরে ডিসিশন নাও, দরকার হলে হেল্পলাইন নম্বরে ফোন করে কথা বলতে পারো। অবশ্যই কিন্তু জয়েন করছো। কিন্তু তার আগে যেটা বারে বারে বলবো, যে কটা দিন হাতে রয়েছে এই কটা দিনে শরীরকে সুস্থ রাখো, শরীরকে ভালো রাখো, মন ভালো রাখো। ঠিক আছে, যদি মনে হয় কোনো বন্ধুদের সাথে কথা বলবে, যে বন্ধু অবশ্যই তোমাকে একটা পজিটিভ মোটিভেশন দেয়, একটা পজিটিভ ভাইব দেয়, চেষ্টা করো এমন কোনো মানুষের সাথে কথা না বলতে যে মানুষটা বারবার বলে, যে বন্ধুটা বলে আমার কিছু পড়া হয়নি, আমি পারবো না, আমি ফেল করব। এই রকম বন্ধুদের থেকে দূরে থাকো, এই রকম বন্ধুদের থেকে দূরে থাকো। যে বন্ধুরা অন্তত মনে বিশ্বাস রাখে না পারবো, এগুলো দেখে যেতে হবে, এগুলো পড়তে হবে, তাদের সাথে কথা বলো। একটা সপ্তাহ রয়েছে, অনেক সময় সাহায্য পড়ে, সারাদিনে কখনোই বলবো না। যদি মনে হয় তোমার কারোর থেকে সাহায্যের দরকার বা তুমি কাউকে সাহায্য করবে, দিনের একটা সিঙ্গেল 1 ঘন্টা টাইম বেঁধে দাও, বন্ধুদের বলে দাও আমি সকাল 10টা থেকে 11টা অবধি এই লাস্ট 1 সপ্তাহে অ্যাভেলেবেল থাকবো, যদি কোনো হেল্পের দরকার লাগে আমি সেই সময় করব। তার মানে পরবর্তী কোনো সময় কিন্তু আমাকে তুই ফোন করলে পাবি না, ফোন করলেও আমি কিন্তু ফোনে ধরবো না, মেসেজের রিপ্লাই দেবো না, পরিষ্কার বলে দাও। কারণ এই জিনিসটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতেই হবে। বাবা মায়ের ওপর ছেড়ে দাও বাড়ির ব্যাপারটা, কারণ সেখানে লোকজন এলে বাবা মা এমনি তাদেরকে সরিয়ে দেবেন, চিন্তা করার কোনো কারণ নেই। তো সবসময় চিন্তা করবে জায়গা থেকে দাঁড়িয়ে যে তোমরা গোটা 1 বছর ধরে পুরো সিলেবাসটাকে কভার করে এসেছো, 1 বছরে কতটা পড়েছো, কতটা জেনেছো, সেটা তোমাদের এই কয়েকটা দিনের পরীক্ষায় তোমাদেরকে জাজ করা হবে। অবশ্যই মাধ্যমিক পরীক্ষার নাম্বারটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের স্কোর কার্ডের কে মানে কি বলবো সেটাকে আরো বেশি করে মানে আপডেট করার ক্ষেত্রে। কারণ যে কোনো জায়গায় যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত নম্বরগুলো কিন্তু দেখা হয় কম বেশি। সুতরাং এবং সবথেকে বড় কথা, নম্বর যদি ভালো হয়, 90% যদি অ্যাভাব নাম্বার ওঠে, তাহলে যেটা সবথেকে বড় কথা তুমি দেখবে যখন তোমার নাম্বারটা ভালো হবে, সেটা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যে কোনো বিষয় হোক না কেন, যখন রেজাল্টটা বেরোবে তখন তুমি যখন দেখবে নিজেদেরকে যে রেজাল্টটা তো ভালো হয়েছে, তখন নিজের জন্য কিন্তু খুশি প্রথমে হবে না, দেখবে নিজের জন্য আনন্দ লাগবে না, আনন্দ লাগবে তোমার বাড়িতে থাকা মা বাবার জন্য, বাড়ির মানুষগুলোর জন্য। কারণ তাদের মুখের যে হাসিটা তুমি দেখতে পাবে, সেটা তুমি হয়তো আর কোনোদিন কোনো সময় দেখতে পাবে না, যে হাসিটা আসছে তোমার এই অ্যাচিভমেন্টের জন্য, তোমার খাটনির জন্য। তো পরীক্ষার আগের যে কটা দিন পাচ্ছ, নিজের 120% এফোর্ট দাও, 120% এফোর্ট দাও। আমি বলছি যে পড়াশোনা এমন একটা জিনিস যে তোমায় কিন্তু কখনো তোমাদেরকে ছেড়ে যাবে না। পড়াশোনা করো, তোমার সাথে থাকবে। কোনো মানুষকে ভালোবাসো, সে তোমাকে ছেড়ে চলে যাবে। এই বিষয়ে ক্লাস 11-এ কথা হবে, এখন থাক। তো মানুষকে ভালোবাসো, তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পড়াশোনাকে ভালোবাসো, তোমায় কিন্তু ছেড়ে যাবে না, উল্টে তোমাকে আরো উন্নতি করাতে কিন্তু অনেকটা পরিমাণে সাহায্য করবে। তাই প্রত্যেককে বলবো মনে জোর রাখো, সেই মনে জোরটা নিয়ে আসো যে তোমরাও পারবে, পারা উচিত। কারণ যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে, যেভাবে কাটাছেঁড়া করেছি বিষয়গুলোকে নিয়ে, আমার মনে হয় যে এটা অপটিমাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে তোমাদের এবার হালটা ধরা উচিত। আমরা টিউটোপিয়ার তরফ থেকে প্রত্যেকটা টিচার এইভাবে পুরো ব্যাকএন্ডে স্টাডি করে তোমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে রেখেছি। এইবার তোমরা জাস্ট লড়াইটাকে লড়ে বেরিয়ে আসো। পরীক্ষার হলে ঘন্টা পড়ার পর
থেকে লেখাটা শুরু করো। শুধু এইটুকু মাথায় রাখবে যে যতক্ষণ অবধি পরীক্ষাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গেমটা তোমার হাতে। পরীক্ষার শেষের ঘন্টা পড়ে গেলে সেখানে কিন্তু আর তোমার কিচ্ছু করার নেই। তাই পরীক্ষার শেষ ঘন্টার আগে পর্যন্ত যতটা পারবে নিজের 120% কিন্তু এফোর্ট দিয়ে যাবে। আমি আবার বলছি, যে যা বলে বলুক এবং রিভিশন দেবে, প্রিপারেশন নেবে নিঃশব্দে, কাউকে বলে বেড়াবার দরকার নেই, কাউকে বলার দরকার নেই। বাড়িতে বলে দেবে, বাবা মাকে বলতে, পাড়ার লোককে বলার জন্য আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না, বলতে বলবে। পাড়ার লোককে বলতে বলবে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না, সেরকম যদি মনে হয়, কিন্তু কখনো বলবে না বা বলতে বলবে না আমার ছেলে মেয়ে খুব পড়াশোনা করে, ও পড়ছে, হ্যাঁ ওর মতো করে পড়ছে। তো একদম নিঃশব্দে প্রিপারেশন নাও, জোর কদমে প্রিপারেশন নাও। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, জীবনের প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা। আমার বিশ্বাস দুর্দান্ত পরীক্ষা হবে, দুর্দান্ত পরীক্ষা হবে। এবং ক্লাস 10-এর লাস্ট ক্লাস, তাই আমার অবশ্যই একটু খারাপ লাগছে, যেহেতু আর তোমাদের হয়তো কেউ এরপরে হয়তো সায়েন্সের সবাই থাকবে না, স্ট্রিম চেঞ্জ পড়বে। তো যারা আজকে রয়েছো ক্লাসে, কারা রয়েছো আরেকবার প্রেজেন্ট প্লিজ করবে, একবার হাত তুলবে অবশ্যই। তো রোহিত, ঋষিতা রয়েছো এখানে, অনিতা রয়েছো, স্ক্রল করো, অনিতা রয়েছো, মন্তোষ রয়েছো, চয়নাভ রয়েছো, ওকে, স্পন্দিতা রয়েছো, ঐশিক রয়েছো, অনিন্দ রয়েছো, জয়শ্রী রয়েছো, শবনম রয়েছো, অয়ন রয়েছো, গার্গী রয়েছো, স্নেহা রয়েছো, মৌ রয়েছো, শ্রেয়া রয়েছো, আরো সবাই দেখবো হয়তো পরবর্তীকালে। তো প্রত্যেককে বলবো যে টিউটোপিয়া তোমাদেরকে সেই বেস্ট ক্রিম কোয়ালিটি প্রোভাইড করেছে এবং আমার বিশ্বাস যে তোমরা পারবে, এবং তোমরা পারবেই, গ্যারেন্টিড পারবে। তোমরা জাস্ট পরীক্ষার হল থেকে বেরোবে এবং তারপরে যখন পরীক্ষার রেজাল্টটা বেরোবে কলার তুলবে, যাদের কলার আছে তারা তুলবে, না হলে এমনি তুলে নিও। তো কলার তুলে বলবে যে হ্যাঁ আমি পেরেছি, আগে কোনো কথা বলার দরকার নেই পেরেছি কি পারেনি। পরীক্ষার রেজাল্ট তোমাকে বলে দেবে যে তুমি করতে পেরেছো কি পারোনি। এই ভরসা থাকলেও তোমাদের উপর, এই আশা থাকলেও, কেউ রেজ হ্যান্ড করেছো, আচ্ছা রেজ হ্যান্ড কেউ করেছো, কেউ কথা বলবে? ঋষিতাকে দাও, ঋষিতাকে দেব, ঋষিতা একবার দেবে, কেউ আছো? চল, আচ্ছা ঋষিতা শুনতে পাচ্ছ? কতটা ছাড়বো? একটা প্রশ্ন ধরো, একটা সেগমেন্টের প্রশ্ন লেখার পরে জায়গা মোটামুটি তুমি 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছাড়ো, মানে 2 আঙুল ধরে নাও, 2 আঙুল জায়গা ছাড়বে, তাহলেই হবে। একটা সেটের প্রশ্ন লেখার পরে 2 আঙুল ছেড়ে বাকি বিভাগের প্রশ্ন লেখা শুরু করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? অসুবিধা নেই, চলো নেক্সট। সন্তোষ কি বলছো দেখে নেব। সন্তোষ বলো, সন্তোষ বলো। হয়তো শুনতে পাচ্ছে না হয়তো, চলো নেক্সট কে আছে যাবো। রোহিত হাজরা, রোহিতকে দাও একটু, রোহিতকে দাও একটু কথা বলে নি, লাস্ট দিন পরীক্ষার আগে লাস্ট পাবো। রোহিত বলো। 2 আঙুল জায়গা ছাড়বে, 2 আঙুল জায়গা, তাহলেই হবে। ঠিক আছে, তো প্রিপারেশন কেমন চলছে রোহিত? ওকে চলো, চ্যাম্পিয়ন হোক প্রিপারেশন, কোনো অসুবিধা নেই, ফাটাফাটি পরীক্ষা হবে। চলো নেক্সট কে রয়েছে দেখি। অয়ন, অয়ন ক্যা হাল চাল বলো অয়ন। চলো ঠিক আছে, ভালোই চলুক, শরীর সুস্থ রাখো, ঠিক আছে, জমিয়ে রিভিশন দাও, আর তারপরে বাকিটা তো 9 তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যেই পেয়ে যাবে, কতটা পারলাম কি পারলাম না, তাই না? এটা তো আমারও পরীক্ষা একটা, না তাই না? স্নেহা বলো, কি বলছো? স্নেহাকে দিলে? কাকে দিলে? স্নেহা বলো, কিছু বলবে? দেখো স্নেহা, আশীর্বাদ করার ক্ষমতা নেই, তবে অবশ্যই আমার সাপোর্ট রইল সবসময়, আমি সাপোর্ট করে তোমাদের প্রত্যেককে। তো সাপোর্ট রইল, তোমরা পারবে, আমার বিশ্বাস তোমরা পারবে, কারণ যেভাবে আমরা প্রিপারেশন তোমাদের করিয়েছি, তোমরা খেটেছো, শুধুমাত্র আমরা করিয়েছি বলবো না, তোমরা খেটেছো, তোমরা রেসপন্স করেছো, তোমরা আলটিমেট গ্লাইজের পুরো ক্লাসটায় সিরিজটায় ছিলে, আমার বিশ্বাস তুমি পারবে, নিশ্চয়ই পারবে, গ্যারান্টি দিচ্ছি পারবে। ওকে চলো বেশ, তাহলে চলো। আর কে রয়েছো? একটু মৌকে দাও, মৌয়ের সাথে কথা বলে নি। বলো মৌ, কিছু বলবে? কেমন চলছে প্রিপারেশন বলো।
হ্যাঁ আরেকবার বলো। ছবি আঁকার সময় তুমি মানে পয়েন্টিংয়ের কথা বলছো নাকি? পয়েন্টিংয়ের কথা বলছো নাকি? পয়েন্টিংটা তুমি করো না, তাহলে একটা সাইডে করো এবং পেন্সিলে করবে, ঠিক আছে? পেন্সিলে করবে, একটা সাইডে করবে, একদিকে করবে, ঠিক আছে? চলো বেশ, তাহলে চলো আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ হলো। টিউটোপিয়ায় ক্লাস 10-এর লাইফ সায়েন্সের ক্লাস আজকে শেষ করলাম। সবাই জমিয়ে পরীক্ষা দাও, এই কদিনে জমিয়ে রিভিশন দাও, এবং 9th ফেব্রুয়ারি তোমাদের ডেডলাইন। 9th ফেব্রুয়ারি যাতে পরীক্ষাটা দুর্দান্তভাবে হয় তার জন্য অবশ্যই আমি যে মাথার ওপর আছেন তাকে বলবো যাতে করে পরীক্ষার প্রশ্নটা সোজা আসে। অবশ্যই মনে জোর রাখো, আর তোমাদের সঙ্গে সবসময় আমি থাকবো, তোমাদের দেবজ্যোতি স্যার, এবং থাকবে তার সাথে টিউটোপিয়া ফ্যামিলি।